স্টেপ আমরা টার্গেট অডিয়েন্সটা চিনলাম, কিন্তু এখানে আরেকটা টার্ম কার্ডের কথা বলেছিলাম যে পেইন পয়েন্ট আমরা জানলেই পেইন পয়েন্ট আসলে এনাফ না, আমাদেরকে আরো কিছু জানতে হবে। যে কাজটা ব্র্যান্ড করে থাকে, অর্থাৎ ওরা কি করে, ওরা আমাদের মস্তিষ্ক বা আমাদের মাইন্ড নিয়ে খেলা করে থাকে। তো ওরা কিভাবে এগুলো করে থাকে না করে, আমরা এখান থেকে কিছু কিছু জিনিস অন্তত জানার চেষ্টা করব। এবং এটা আসলে আমাদের টার্গেট অডিয়েন্সের সাথে এটা সম্পর্কযুক্ত, কারণ হচ্ছে যে আমরা হচ্ছে তাদের কাস্টমার এক হিসেবে ধরতে গেলে, যে যত ব্র্যান্ড আছে ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে তাদের টার্গেট অডিয়েন্স। তো ওরা আমার মাইন্ডে খেলছে, তাহলে আমরা যদি আমাদের কাস্টমার যারা আছে তাদের মাইন্ড কিভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে বড় ব্র্যান্ডের দিকে আমাদের তাকাতে হবে। কারণ আমরা একটা ছোট ফেসবুক পেজ খুলে বসে আছি তার মানেই না যে আমরা অলওয়েজ বা সারা জীবন এভাবে ছোট থেকে যাব। আমরা যদি বড় হতে চাই, তো আমার যদি কোনো প্রোডাক্ট থাকে অথবা সার্ভিস থাকে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে আমাকে এই পার্টটা অবশ্যই জানতে হবে যে কিভাবে আমিও নিজের ব্র্যান্ডিং গুলো করতে পারি এবং আমার টার্গেট অডিয়েন্সের মাথার মধ্যে ঢুকতে পারি। তো এখানে আমরা টার্গেট অডিয়েন্সের 3 নম্বর সেশনে আমি এখানে আজকে টাইটেলটা দিয়ে রেখেছি যে ব্র্যান্ডের মগজ ধলাই, অর্থাৎ ব্র্যান্ড আসলে আমাদের মগজ ধলাই করে। আর আজকে সিস্টেম বিল্ডিং পার্টটা আসলে শেষ হবে। আমরা যে সিস্টেম বিল্ডিং পার্টটা দেখছিলাম, যে আমরা একটা বিজনেস পলিসি তৈরি করেছি, হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করেছি। যাদের প্রোডাক্ট আছে মূলত তাদের জন্য, যাদের সার্ভিস বিজনেস তাদের জন্য আসলে ওইটা না। প্রোডাক্ট, তাদের তো আর কোনো প্রোডাক্ট নাই। তো অনেকের ক্ষেত্রে আবার হয় যে সার্ভিস বিজনেসটাকেও তারা প্রোডাক্টের রূপ দিতে পারে। যেমন আমার বিজনেসটা, আমার নিজের বিজনেসটা আমি সেখানে একটা প্রোডাক্টের রূপ দিয়েছি। তো ওই পার্টগুলো হয়তো আমরা সামনের দিকে যাব, যখন অফার ক্রিয়েট করা দেখবো, নেক্সট সপ্তাহ থেকে শুরু হবে, তখন হয়তো আমরা ওইটা দেখবো। তারপরে আমরা অর্ডার ফর্ম তৈরি করা শিখেছি। এখন আজকের পার্টটাতে আমরা আরেকটু জিনিস সেখান থেকে দেখবো যে অর্ডার ফর্মে যে তথ্যগুলো কাস্টমার আমাদেরকে দিবে, সেই তথ্যগুলো আমরা কিভাবে গুগল শিটের মাধ্যমে অর্গানাইজ করতে পারি, বা ওখান থেকে আমরা কিভাবে ওই সব তথ্যগুলোকে ব্যবহার করতে পারি। তো আমাদের সপ্তাহ শুরু হচ্ছে, মানে এই সপ্তাহ শেষ হচ্ছে, সেখানে হচ্ছে যে টার্গেট অডিয়েন্সের আমি এখানে 2টা স্ক্রিনশট নিয়েছি বাটা এবং দারাজের ওয়েবসাইট থেকে। তো এখানে ব্র্যান্ড বলতে আমি 2টাকে ব্যবহার করেছি। আসলে দারাজ একটা ব্র্যান্ড, দারাজ একটা ই কমার্স ব্র্যান্ড। বাটা কি, বাটাও একটা ব্র্যান্ড। বাটা আরো বড় ব্র্যান্ড, বাটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড। তার মধ্যে থেকে যেটা বাটা বিডি, আমাদের দেশে ওদের যে পার্টটা আছে সেই পার্টের ওয়েবসাইট থেকে আমি স্ক্রিনশটটা নিয়েছি। তো এখন দেখুন যে এই বাটার নামটা আপনার মাথার মধ্যে আসলেই আপনার মাথার মধ্যে কি ভেসে ওঠে? লাল কালারের একটা লোগো, আর কিছু? আপনারা হয়তো ভাবতে থাকবেন, আমি হয়তো সামনে থেকে আরো অনেক কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, বা আমি হয়তো মাঝে মাঝে প্রশ্ন করবো, আপনারা অ্যান্সারটা দিলে আপনারা এভাবে ভাবতে থাকেন, নিজে নিজে অন্তত ভাবতে থাকেন যে আমি বাটার নামটা, যখনই কেউ আমাকে বাটা বলছে বা আমার মাথার মধ্যে বাটার কোনো অ্যাড আসছে বা আমার ওইরকম কোনো কিছু মনে আসছে, তখন আপনার ভিতরে বা আপনার মাথার মধ্যে বাটা সম্পর্কে কি কি ইনফরমেশন আসছে। এই যে বাটা সম্পর্কে আপনার মাথার মধ্যে যে ইনফরমেশন গুলো আসছে, সেগুলো আসলে কিভাবে আসলো? ওই বাটা নিশ্চয়ই কিছু করেছে, তার কারণে ওর সম্পর্কে আমরা এই ইনফরমেশন গুলো এখন রিকল করতে পারছি। এটাকে বলা হয় ব্র্যান্ড রিকল। একটা আপনার একটা পেজ আছে, আপনার পেজ বা আপনার যে কোনো প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, আপনি যে কোনো একজন র্যান্ডম পাবলিকের কাছে হয়তো একটা প্রোডাক্ট বিক্রি করেছেন, অথবা সে আপনার একটা পোস্ট দেখলো, দেখার পরবর্তীতে সে আসলে যে আপনার পেজের নামটা আরেকবার রিকল করতে পারছে কিনা, এটা আসলে মূলত আপনার ব্র্যান্ডিং এর উপর নির্ভর করবে। ফেসবুকে দেখা যায় কি একই প্রোডাক্ট অনেকেই সেল করছে, আবার আপনার নামের পেজও হয়তো অনেক থাকবে, মানে এটা থাকে ফেসবুকে একটা বড় সমস্যা হয়ে যায় কি একই নামে অনেক কিছু আমরা এখানে দেখতে পাই। ফলে হয় কি যে রিকল করাটা অনেক কঠিন হয়ে পড়ে। তারপর দারাজের নাম যদি আমার মাথায় আসে, তাহলে আমরা বলবো কি দারাজ আসলে একটা মাল্টি ভেন্ডর ই কমার্স প্ল্যাটফর্ম, যেখানে কি বহুত সেলার আছে যারা ওখানে তাদের প্রোডাক্টটা বিক্রি করে থাকে। এছাড়া দারাজের সম্পর্কে আমরা কিছু নেগেটিভ জিনিসও আমাদের মাথার মধ্যে আসে, তবে নেগেটিভ জিনিসগুলোতে আমরা আজকে হাইলাইট করছি না, আমরা এখানে মূলত জানতে চাচ্ছি যে ওরা ভালো কি কি করছে সেই জিনিসগুলোকে। তো পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে ব্র্যান্ড আসলে কি। এখানে আমি আরো কিছু ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়েছি। প্রথম যে স্ক্রিনশটটা আছে ছোট করে এখানে আমি কেটে রেখেছি যে স্বপ্ন, এবং স্বপ্নের মধ্যে আমি অবশ্য আরো একটা জিনিসের ছবি এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে মামচে পানি। তো পার্টেক্স বেভারেজ তারা 2001 সালে এই বোতল করে মিনারেল ওয়াটার বিক্রি করা শুরু করলো। তখন হয়তো অনেক মানুষ ওদেরকে দেখে হাসাহাসি করছে অথবা মজা নিয়েছে, কিন্তু এই এখন 2025 সাল আমরা শেষ করতে চলেছি, এই সময় এসে মাম একটা প্রিমিয়াম পানির ব্র্যান্ড। সব দোকানে এখন মাম পাওয়া যায় না। কেউ যদি একটা মামের বোতল রাখে, তার মানে হচ্ছে যে সে হয়তো কিছু লিমিটেডই রাখছে, বা সব দোকানে আপনি আসলে মামটা পাবেনও না, মানে ওটা এখন আসলে প্রিমিয়াম লেভেলে চলে গেছে। তো ওরা ছিল কি যে এখানে পানির যে বিজনেসটা ছিল, সেখানে তারা পায়োনিয়ার বা তারা সূত্রপাতটা করেছে।
ওই সময় মানুষ হয়তো তাদেরকে হাসাহাসি করেছে, কিন্তু তারা কিছু জিনিস এস্টাবলিশ করে গেছে মার্কেটে, যার কারণে হচ্ছে কি এখন প্রায় প্রতিটা কোম্পানির, বড় বড় কোম্পানির ক্ষেত্রে দেখা যায় কি তাদের নিজস্ব পানির ব্র্যান্ড রয়েছে। তারপরও কিন্তু ওই জায়গাটাতে মাম এখনো পর্যন্ত একটা প্রিমিয়াম ব্র্যান্ডের মর্যাদা ধরে রেখেছে। তো মামের এই যে ব্যাপারটা আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। কিন্তু এখান থেকে আমরা আপনাকে যদি আমরা বলি যে মাম ওয়াটার বা মাম পানিটার কথা বলি, তাহলে আপনার মাথার মধ্যে কি আসছে আসলে? ওর একটা কালো লোগো আছে, যে ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা লোগো আছে, আর কোনো কিছু, যে মাম হচ্ছে পানির একটা ব্র্যান্ড। তো পানির ব্র্যান্ড তো আসলে আরো অনেক আছে, কিন্তু আমরা দোকানে যাওয়ার পরে কেন মাম ওয়াটার চাই? হ্যাঁ, অনেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে, আমি নিজে যদি পার্সোনালি বলি, তাহলে দোকানে গেলে আমি আসলে মাম খুঁজি আগে, যদি মামটা পাওয়া যায় তারপরে হয়তো আমি অন্য কোনো ব্র্যান্ড চুজ করছি, কিন্তু আমি কিন্তু আগে মাম খুঁজছি। তারপর স্বপ্নের কথা যদি বলি, তাহলে স্বপ্নের এই যে লাল কালার বা তার ভিতরে সাদা ফন্টের মধ্যে ওদের যে লোগোটা, তারপর ওখানে আরো কিছু কালার আছে। তারপর আকিজ গ্রুপের কথা যদি বলি, আকিজ গ্রুপের লোগোটা খুব একটা পরিচিত না আমাদের, কারণ তো আকিজ গ্রুপের নাম বললে, আকিজ আকিজ শব্দটার নাম আসলে আমাদের মাথার মধ্যে আসলে কোন জিনিসটা বেশি ওঠে? বিভিন্ন ধরনের বেভারেজ যে আইটেম গুলো আছে, কোল্ড ড্রিঙ্কস বা মানে এই ধরনের সফট ড্রিঙ্কস যেগুলো আছে, কারণ ওরা এখানে বস, ওদের উপরে আসলে বাংলাদেশে আসলে অন্য কোনো ব্র্যান্ড ওদেরকে টপকাতে পারে না। তারপরে থার্ড যে ছবিটা আছে পাঞ্জাবি, এটা এলিয়েনের ছবি, এলিয়েনের ওয়েবসাইট থেকে আমি নিয়েছি। তো এলিয়েনের নাম যদি আপনার মাথায় আসে, তাহলে আপনি কি ইমাজিন করবেন, বা আপনার মাথার মধ্যে কোন ছবিটা আসলে বেশি উঠতেছে? এলিয়েন হচ্ছে পাঞ্জাবির ক্ষেত্রে প্রিমিয়াম সেগমেন্টের একটি ব্র্যান্ড। তারপর আর কোনো কিছুতে আপনার মাথার মধ্যে বেশি উঠছে, বা আমি যতটুকু বললাম এটা কিন্তু অনেকটা যথেষ্ট, যে প্রিমিয়াম সেগমেন্টের একটা পাঞ্জাবির ব্র্যান্ড ওরা। তারপর ব্রাক, ব্রাকের কথা যদি আমরা বলি, তাহলে ব্রাকের এই যে লোগোটা আছে, ব্রাকের লোগোটা চারটা হাতের মতো আর কি, ওরকম দিয়ে একটা কানেকশন বোঝাচ্ছে। তার যে পিঙ্ক কালার, এই কালারটা আমরা কিন্তু বিকাশেও দেখে থাকি, কারণ ওই বিকাশটাও এদেরই ব্র্যান্ড। তো এই কালারটা তারা কি করছে, সব জায়গাতে একই রকম ভাবে ব্যবহার করছে। আর বিকাশের নাম শুনলে হয়তো আমরা মোবাইলের যে মোবাইলের মাধ্যমে লেনদেন, সেটাকে আমাদের আমাদের সামনে আসছে। আর ব্রাকের নাম আসলে আমরা হয়তো প্রথমত ভাবি যে তারা নারীদেরকে নিয়ে কাজ করে, এই ধরনের যে বিষয়গুলো আছে, তারা বেশিরভাগ তাদের উদ্যোগগুলো আসলে এইভাবে যে এনজিও কেন্দ্রিক যে কাজগুলো আছে। তারপর পাঠাও, পাঠাওর কথা যদি আমরা বলি, তো পাঠাও এর পিছনে পিছনে আমরা আসলে কি বলি, যে পাঠাওয়ের নামটা ওইদিকে আছে, আমরা কি বলি, আমরা মার্চেন্টরা হয়তো পাঠাওয়ের সাথে পরিচিত, পাঠাওয়ের কুরিয়ার পার্টটা আছে, আপনি ওটা ব্যবহার করছেন, অথবা এর বাইরেও। আচ্ছা, আমার ল্যাপটপে কানেকশনটা এসেছে, আমি একটু দেখি যে এখান থেকে আমি শেয়ার করতে পারি কিনা। এখান থেকে একটু বড় আছে, আমরা এইটাই এই চিত্রটা দেখি এখান থেকে। তাহলে আমরা পাঠাও ছিলাম, তো পাঠাওয়ের ক্ষেত্রে কি ঘটছে, যে পাঠাও বাংলাদেশে রাইডিং সার্ভিসটা দিচ্ছে। এই ধরনের রাইডিং সার্ভিস কিন্তু উবারও দিচ্ছে, কিন্তু তারপরেও আমাদের ক্ষেত্রে দেখা যায় কি আমরা উবারকে খুব একটা ব্যবহার করছি না, যদি আমরা পাঠাও পেয়ে থাকি। হয়তো পাঠাও না পেলে বা পাঠাও থেকে উবার আমাদেরকে ভালো একটা অফার দিতে, সেক্ষেত্রে হয়তো আমরা উবার চুজ করছি, কিন্তু আমরা কিন্তু দেশীয় একটা প্ল্যাটফর্ম, সেই হিসেবে আমরা পাঠাওকে ব্যবহার করছি। তো এটা যদি আমি এভাবে দেখি যে পাঠাও আসলে কি, পাঠাও আসলে রাইডিং এর একটা সার্ভিস। তারপর নগদের কথা যদি বলি, তাহলে নগদ কি, নগদও মোবাইল ফিনান্সিয়াল একটা সার্ভিস, যেখানে আমাদের বিকাশ আছে, বিকাশের পাশাপাশি তাদের একটা প্রতিদ্বন্দ্বী হচ্ছে এই নগদ। তো নগদ বললে আমরা আর কি আমাদের মাথার মধ্যে বেশি ওঠে, খরচ কম। তাছাড়া এটা ডাক বিভাগের নামে চলে যেহেতু ওরা, তো এটা আসলে বিকাশ, রকেট যাই বলি না কেন, ওদের থেকে হয়তো এরা একটু বেশি বিশ্বস্ত, বা মানুষের মধ্যে একটা ধারণা আছে যে যেহেতু সরকারের একটা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত, তার মানে হয়তো এরা ওদের থেকে বেশি ভরসা করা যেতে পারে এদেরকে। তো এখানে দেখুন তাহলে আসলে ব্র্যান্ডটা কি, এখানে যে আমি যতগুলো ব্র্যান্ডের নাম বললাম, এটা আসলে প্রত্যেকটাই ব্র্যান্ড। কেউ টেক ব্র্যান্ড হতে পারে, অথবা কেউ যেটা আমরা বিভিন্ন রকমের কোম্পানি গুলো দেখে থাকি, যেমন আকিজ গ্রুপ একটা কোম্পানি, বড় ধরনের যে সমস্ত গ্রুপ গুলো আছে তারাও একটা, তারপর ব্রাক, এরাও তো সবগুলো আসলে এক একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা তাদেরকে কিভাবে সংজ্ঞা দিতে পারি, তাদের সম্পর্কে আমরা কি, এই যে তাদের অবর্তমানে আসলে ওই ব্রাক নিয়ে আমি কথা বলছি, তো ব্রাক নিয়ে কথা বলার সময় আমি যে দুটো লাইন বললাম, এটা আসলে একটা ব্র্যান্ড। মানে ধরুন যে আপনি এখন প্রেজেন্ট নাই, তো আপনাকে নিয়ে অন্যরা আপনার ব্যবসা নিয়ে যা কথা বলবে, সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড। ওই যে কথাটা বলছে ওটা আসলে আপনার ব্র্যান্ড। যদি এমন হয় যে আড়ংকে নিয়ে কেউ কথা বলছে না, তাহলে আসলে আড়ং একটা ব্র্যান্ড না।
তার মানে এমন যদি আমরা বলি যে আপনার একটা ফেসবুকে পেজ আছে, এখন এই পেজ নিয়ে যদি মানুষ বর্তমানে কথা বলা শুরু করে, আপনার ব্যবসা নিয়ে দু চার কথা বলতে শুরু করে, তার মানে আপনি আসলে একটা ব্র্যান্ড হয়ে গেছেন। তো ব্র্যান্ড আসলে কি? ব্র্যান্ড আসলে কি, এই যে সাইকোলজিক্যাল একটা ব্যাপার, মানে আমাদের পুরোপুরি একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এর বাইরে আসলে আর কিছু না। মানুষ কোনো একটা ব্যবসাকে ব্র্যান্ডের মর্যাদা দিচ্ছে, এবং যারা ব্র্যান্ডের মর্যাদা পাচ্ছে তারা কি করছে, এই যে সম্মানটা তারা পাইলো এটাকে তারা ধরে রাখার চেষ্টা করছে। তো তারা এটা কিভাবে ধরে রাখে? যেমন আইফোনের কথা যদি আমরা বলি, তাহলে আইফোন কি করছে, আইফোন অন্যান্য যে সমস্ত মোবাইল কোম্পানিগুলো আছে তাদের মতো একটা কোম্পানি, তারা জাস্ট মোবাইল বিক্রি করছে, তাই তো। বাট ওদের ক্ষেত্রে কিছু একটা আলাদা ঘটতেছে। ওরা কি করছে, ওরা স্ট্যাটাস সেল করছে। ওরা আসলে মোবাইল বিক্রি করছে না, ওরা স্ট্যাটাস সেল করে। স্ট্যাটাস বলতে পারি, আভিজাত্য বলতে পারি, মানে প্রিমিয়ামের মধ্যেও আবার কিছু জিনিস আছে যেগুলা, যেমন রোলেক্সের কথা যদি আমরা বলি, এই ধরনের যে সমস্ত একেবারে টপ ক্যাটাগরি যেসব প্রোডাক্ট গুলো আছে, তো ওরা কি করে, ওরা আসলে স্ট্যাটাস সেল করে। যেমন ওদের একটা নতুন মডেল বের হলেই দেখা যায় কি সেলিব্রিটিদের মধ্যেই মূলত আসলে একটা একটা হাঙ্গামা লেগে যায়, বা ওদের মধ্যে হইচই পড়ে যায় যে কে আগে ওইটা ব্যবহার করবে, কে আগে ওই ফোনটা হাতে নিয়ে হয়তো সেলফি দিবে। তো এই যে জিনিসগুলো ওরা করছে, ওদের ওদের পিছনে, ওদের ব্যাক 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 এন্ডে এসে আমরা এই ধরনের কথা বলছি, এটাই হচ্ছে ওদের ব্র্যান্ড। তো আপনার বর্তমানে মানুষ আপনার ব্যবসা নিয়ে যা বলবে সেটাই হচ্ছে আপনার ব্র্যান্ড। তো ব্র্যান্ড বলতে আসলে এই যে মানুষ যে কথাগুলো বলছে, এইগুলোই আসলে আপনার ব্র্যান্ড। তাছাড়া আসলে কি, ব্র্যান্ড বলতে আসলে আর অন্য কিছু বোঝায় না। এখন ওই ব্র্যান্ডকে বোঝানোর জন্য বা তার একটা আইডেন্টিটি থাকতে পারে, যেগুলো আমরা একটু পরে দেখবো। তারপর বিকাশের কথা যদি আমরা বলি, তাহলে বিকাশ শব্দটা আসলে আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে। ব্র্যাক ব্যাংক এই কাজটা করেছে। তো ওরা কি করেছে, ওরা আসলে আমাদেরকে দেখাচ্ছে যে মোবাইলের মধ্যে টাকা লেনদেন করা কত সহজ, বা এখানে একটা ভরসা আছে যে মোবাইলে মধ্যে টাকা দিচ্ছি কিন্তু আমি ওই জায়গা থেকে ঠিকই পেয়ে যাচ্ছি, যে বা যাকে আমি দিচ্ছি সে পেয়ে যাচ্ছে। আবার রাস্তাঘাটে শহরের পকেটে টাকা নিয়ে ঘোরা যেমনটা কঠিন বা একটা অনিরাপত্তার ব্যাপার, সেখানে বিকাশ আমাদেরকে কি বলছে, আপনার টাকা পকেটে নিয়ে যাওয়ার দরকার নাই, তো আপনি এখান থেকে এজেন্টের মাধ্যমে একজনের কাছে দিয়ে দেন। তাহলে কাস্টমার আসলে কি করছে দেখুন, কাস্টমার আপনার প্রোডাক্ট কিনছে না, কাস্টমার কিনছে আপনার দেওয়া অনুভূতি। এই যে ব্র্যান্ডের গুলো কথা বললাম, ব্র্যান্ড সম্পর্কে আমি অনেক ভালো ভালো কথা বলেছি, হয়তো এদের নেগেটিভ পয়েন্টও থাকতে পারে, কিন্তু যে কথাগুলো আমরা বললাম হয়তো সবাই আমরা ঘুরে ফিরে এই ধরনের কথাই বলবো। তো কাস্টমার আসলে আমাদের প্রোডাক্ট কেনে না, যেটা আমরা এর আগে দেখে, এর আগের দিন আগের সেশনে আমি এটা দেখানোর চেষ্টা করেছিলাম যে কাস্টমারের পেইন পয়েন্ট আমাদেরকে খুঁজতে হবে। পেইন পয়েন্ট বলতে তার ইমোশন, তার ভিতরে কি ধরনের ইমোশন জাগছে। ইমোশনটা হতে পারে তার কোনো একটা ফেয়ার, ভয় হতে পারে, অথবা প্যাশন হতে পারে। এই যে ইমোশনের কথা আমরা বললাম, এই যে অনুভূতির কথা বললাম, ওরা আমাদের কাছে আসলে এই অনুভূতি কিনছে। যেমন এখানে আইফোনের পাশে আমি যে দুইটা শব্দ লিখেছি, যে স্ট্যাটাস বা আভিজাত্য, এটা কি আসলে, এটা একটা প্যাশন, এটা ফেয়ার না, এটা একটা প্যাশন। মানে স্ট্যাটাসটা কি, একজন সেলিব্রিটি সে যদি আইফোনের যে লেটেস্ট মডেলটা বের হলো, যে কমলা কালারের যে ব্র্যান্ড আসলো, ওদের মধ্যে একটা পাল্লাপাল্লি দেওয়ার মতো একটা ব্যাপার, একটা কম্পিটিশন লেগে গেছে যে কে আগে ওই ওই ব্র্যান্ডটা হাতে নিতে পারে। তো এটাই কি করতেছে, যে তার ভিতরে একটা স্ট্যাটাস দিচ্ছে, মানে তাদের ভিতরে একটা কম্পিটিশন আছে যে কে কার আগে, কার হাতে এটা আগে উঠবে, সে বাকিদের থেকে একটু বেশি স্ট্যাটাস হয়তো পাইলো, এরকম একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এখন পুরোটা আসলে কি, যে সাইকোলজিক্যাল ব্যাপার। আপনার হাতে আইফোন না থাকলে আসলে কি পাবে, আপনি মারা যাচ্ছেন না, কিন্তু ওইটা না থাকলে হবে কি, যে অন্যদের সামনে সে তার নিজের ভ্যালু হতে কমে যাচ্ছে, তার নিজের মূল্যটা কমে যাচ্ছে, সেটা ফিল করছে। তো এই যে ফিলটা, এই যে অনুভূতিটা, এই অনুভূতিটাই তো অ্যাপল তাদের কাছে সেল করছে। প্রোডাক্টটা তো আসলে কিছুই না। তো আমরা যদি এই একটা বিষয় এখান থেকে বুঝতে পারি, তাহলে আমরা ব্র্যান্ডিং এর বা ব্র্যান্ডের আসল বিষয়গুলো জানতে পারবো। ওরা আমাদের অনুভূতি, আমাদের ভিতরে কিভাবে অনুভূতিগুলো তৈরি করে, যে একটা স্ট্যাটাস এরকম একটা জিনিসও আমাদের মধ্যে তৈরি করছে। এর থেকে আরো, মানে হয়তো আমরা অ্যাপল নিয়ে কথা বলছি, এর থেকে আরো বড় বড় ব্র্যান্ড আছে, মানে এর থেকেও লাক্সারি ব্র্যান্ড গুলো আছে, যেমন রোলেক্স আছে, বা যারা কি করে, বা এর থেকে আরো অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা কি করে, যেমন ইউরোপ বা আমেরিকাতে ওরকম জায়গাতে আরো অনেক বড় ব্র্যান্ড আছে, তারা কি করে, জাস্ট গুটি কত দু চারজন মানুষের জন্য হয়তো তারা প্রোডাক্ট সেল করে। এরকম ব্র্যান্ডও আছে। তাদেরটা নিতে গেলে হয়তো আপনাকে অনেক কয়েক মাস আগে থেকে আপনাকে রিজার্ভেশন দিয়ে রাখতে হবে, এরকম ব্যাপারগুলো আছে। তো ওরা কি করছে আসলে, ওরা কোনো প্রোডাক্ট সেল করতেছে না, ওরা আসলে একটা অনুভূতি সেল করছে। তো আমরা যদি পরের স্লাইডে যাই, তো আমরা এখানে দেখবো যে আসলে ব্র্যান্ড আমাদের মাইন্ডে কিভাবে খেলে। তো এখানে আমি 3টা পয়েন্ট দেখাচ্ছি। এই 3টা পয়েন্ট আসলে, 3টা পয়েন্টের মধ্যে প্রথমটা বলছে কি, যে কালার সাইকোলজি। দেখুন, ফার্স্ট অফ অল, মানে একটা ব্র্যান্ড কি করে, তার একটা কালার চুজ করে, সে তার একটা পছন্দের কালার থাকবে, বা যেটাকে সে সবখানে ব্যবহার করবে। যেমন বাটার ক্ষেত্রে আমি বললাম কি, বাটার লাল, অ্যাপেক্স লাল, তারপর লোটো, লোটো ব্ল্যাক। এভাবে আপনি এক একটা ব্র্যান্ডের নাম নিয়ে আসুন এবং দেখুন তাদের একটা ডমিনেন্ট বা একটা প্রাইমারি কালার আছে, যেই কালারটা তারা সবখানে ব্যবহার করে।
যেমন এখানে আমি 3টা কালারকে হাইলাইট করেছি, যে একটা লাল কালার। লাল কালার কি করে? লাল কালার আসলে হাঙ্গার বা ক্ষুধা এবং আছে এক্সাইটমেন্ট বা উত্তেজনা, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে লাল কালারটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনি যত খাবারের ব্র্যান্ডগুলো দেখবেন, তাদের দেখবেন যে তাদের বেশিরভাগ ক্ষেত্রে তারা লাল কালারটা চুজ করে থাকে। হ্যাঁ, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না, বাট এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। কেএফসি, পাঠাও, কোকাকোলা বা ইউটিউব, এদের ক্ষেত্রে দেখবেন যে তারা লাল কালারটা ইউজ করে থাকে। তারপর নীল কালার, যত ধরনের টেক কোম্পানি আছে তাদের ক্ষেত্রে একটা ডমিনেন্ট কালার হচ্ছে এই নীল কালার। ইভেন আমার যে লোগোটা আছে ওখানে দেখুন, এই যে এখানে ব্লু কালারটা আমি ব্যবহার করে থাকি। এই ব্লু কালারটা, এটা আসলে কি যে কোনো টেক কোম্পানির ক্ষেত্রে এটা একটা কমন কালার। তো টেক মানে এই নীল কালারটা কি করে? নীল কালারটা আসলে আমাদের মধ্যে একটা বিশ্বাস জন্মাতে হেল্প করে, বিশ্বাস বা নিরাপত্তা বোঝায়। যেমন ফেসবুকের কালার কি? নীল। গ্রামীণফোনের কালার কি? ওই নীল। আমরা স্পিরিট ব্র্যান্ড কালার কি? নীল। তারপর আর কি হতে পারে? হলুদ কালারটা যদি আমি বলি, তাহলে হলুদ হচ্ছে আনন্দ এবং তারুণ্যের প্রতীক বা তারুণ্যকে বোঝায়। যেমন স্ন্যাপচ্যাট, ম্যাকডোনাল্ড, এরকম আরো অনেক ব্র্যান্ড আছে। তো আমার লোগোটা যদি আপনারা খেয়াল করে থাকবেন, তাহলে ওখানে দেখবেন আমি 2টা কালার ব্যবহার করে থাকি। অর্থাৎ একটা ব্র্যান্ডের ক্ষেত্রে যে একটা কালার থাকতে হবে এমন না, তার একটা প্রাইমারি কালার থাকে, এর পাশাপাশি সে একটা সাপোর্টিং কালার ব্যবহার করে থাকে। বিভিন্ন জায়গাতে এই 2টা কালার হয়তো মিক্স করে করে সে ব্যবহার করবে। যেমন আমার লোগোটাতে দেখুন, আমি ওখানে 2টা কালার ব্যবহার করি, একটা ব্লু কালার এবং আরেকটা হচ্ছে সোনালী ইয়েলো কালার। এই কালারটা আমার এই যে স্লাইড গুলো আপনারা দেখতে পারবেন, যে স্লাইড গুলোতে আমি ঘুরিয়ে ফিরিয়ে এই কালার গুলো ব্যবহার করে থাকি। আর বাকি যে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার আছে, এগুলো আসলে সবাই ব্যবহার করতে পারে। এগুলোর জন্য কোনো রকম ওরকম বাজ বিচার কিছু আসলে নাই। সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট এটা তাদের কালারের মধ্যে, প্যালেটের মধ্যে রেখে দেয়। তো একটা ডমিনেন্ট কালার আপনার থাকবে। এই ডমিনেন্ট কালার দিয়ে সে কি করছে? আপনাকে সব জায়গাতে আপনাকে তার লোগো বলুন, তার ওয়েবসাইটে আপনি যাবেন, সব জায়গার মধ্যে দেখবেন যে এই কালার গুলো দিয়ে সে আপনার মাথার মধ্যে ঢোকার চেষ্টা করছে। তার কাছে আপনি একটা প্রোডাক্ট কিনবেন, সে যে প্যাকেজিংটা করে দিবে, ওই প্যাকেজিং এর গায়ে তার লোগো বলুন, তার যদি কোনো স্লোগান থাকে স্লোগান, অথবা তার কোনো স্টিকার, যাই কিছু দিবে না কেন, সেটার মাধ্যমে আপনার মাথার ভিতরে একটা ছাপ ফেলে দিচ্ছে, যে এই কালারটা আপনার মাথার মধ্যে সেভ হয়ে যাচ্ছে। আপনি আসলে ওখান থেকে আমাদের বেরোনোর কোনো উপায় থাকে না। তো দ্বিতীয় পয়েন্টটা যদি আমরা দেখি, তাহলে দ্বিতীয় পয়েন্টটা বলতেছে দা হ্যালো ইফেক্ট। এই হ্যালো ইফেক্টটা কি? হ্যালো ইফেক্টটা এভাবে বলছে যে আপনার লোগো বা ওয়েবসাইট, অথবা ধরলাম আপনাদের এখনো পর্যন্ত অনেকেরই ওয়েবসাইট নাই, আপনার একটা লোগো আছে, আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনার একটা লোগো আছে, হয়তো অনেকে লোগোও নাই। তো লোগো না থাকলো, আপনার পেজ আছে, তো আপনার পেজটা কেমন সাজানো, কেমন গোছালো, একটা প্রোফাইল পিকচার আছে আপনার, একটা কভার ফটো আছে। তো এগুলো দেখে যদি কেউ মুগ্ধ হয়, তার ভিতরে যদি ওই ধরনের ইমোশন তৈরি হয়, তাহলে সে আপনার প্রোডাক্ট গুলোকেও ভালো ধরে নিবে। কিন্তু উল্টাটাও ঘটে থাকে, আপনার পেজের কোনো রকম তথ্য নাই, কোনো রকম গোছানো নাই, কভার ফটোতে কোনো একটা দিয়ে রেখে দিয়েছেন, যেটা দেখলেই কাস্টমারের মনে হচ্ছে কি যে সস্তা, তাহলে সে ধরে নিবে যে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস সেটাও সস্তাই হবে। সে আপনার সম্পর্কে ভালো একটা আইডিয়া সে নিবে না। এগুলো সাইকোলজিক্যাল ব্যাপার, মনস্তাত্ত্বিক ব্যাপার, এগুলো অটোমেটিক ঘটে। কারণ আমরা আশেপাশে এত অপশন দেখছি যে তারা নিজেদেরকে এত প্রফেশনালি গুছিয়ে তুলছে যে আমাদের হাতে অপশন নাই। যারা এভাবে যাবে না, তাদেরকে তো আমরা সস্তায় ভাববো। আইফোনের মতন কোয়ালিটি যদি কেউ নিয়ে আসতে পারে, তাহলে তাদেরকে আমরা ওই লেভেলে গিয়ে বিচার করবো। কারণ আইফোনের কোয়ালিটি সে ওই লেভেলে নিয়ে গেছে। ওদের ওয়েবসাইটটা যদি আপনি ভিজিট করেন, বা ওদের প্রোডাক্ট, ওদের কোয়ালিটিটা যদি আপনি দেখেন, সবখানে একটা প্রিমিয়াম শো আছে, একটা প্রিমিয়াম টাচ আছে। আপনি যদি ওরকমটা দিতে না পারেন, তাহলে আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে আসুন না কেন, ওইটার দাম যত বেশি হোক না কেন, মানুষ ওটাকে সস্তা ভাববে। তারপর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ভ্যালু বনাম প্রাইস। এই ভ্যালু বনাম প্রাইসটা হচ্ছে ব্র্যান্ডের ক্ষেত্রে, একটা মিনিট, ভ্যালু বনাম প্রাইসের পয়েন্টটাতে এসে দাঁড়াচ্ছে কি, যে আপনার যদি কোনো একটা ব্র্যান্ডিং থাকে, বা আপনার পেজটা, আপনার একটা নর্মাল সার্ভিস অথবা বিজনেসকে যদি আপনি ব্র্যান্ডিং এর পর্যায়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি 1000 টাকা জিনিস 2000 টাকায় সেল করে আসতে পারবেন। যেমন স্টারবাকসের যে কফি আছে, এই কফিগুলো ওরা মেলা টাকায় সেল করে নর্মালি না। আবার আমাদের রাস্তার ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, তো রাস্তার পাশে টঙের দোকানে তো আমরা একটা কফি খেতে পারি 10 থেকে 15 টাকাতে, অথবা 20-30 টাকা ধরলাম। কিন্তু আপনি যদি বসুন্ধরাতে গিয়ে একটা কফি খান, ওই কফি আপনার কাছ থেকে তারা 1,000 টাকা নিবে। তো ব্র্যান্ডিং যদি না থাকে, তাহলে আপনি জিনিসগুলো খুব বেশি দামে সেল করতে পারবেন না। গুলিস্তানেও জিনিস পাওয়া যায়, ওই ব্র্যান্ডের জিনিসই পাওয়া যাচ্ছে, কিন্তু ওরা ওই ব্র্যান্ডের সমান দাম নিতে পারছে না। নিউ মার্কেটেও জিনিস পাওয়া যায়, ওরা ওই অ্যাপেক্স এর শোরুমের সামনেই অ্যাপেক্স এর জুতাই হাতে বিক্রি করতেছে। সেগুলো চুরি করা হতে পারে, লটের থেকে নিয়ে আসা প্রোডাক্ট হতে পারে, কিন্তু ওই জিনিসটা কি সে ওই বাটার শোরুমের সামনে বিক্রি করতেছে, কিন্তু বাটার যে দামটা না নিচ্ছে, তার যে শোরুমের ভিতরে যে দামটা নিচ্ছে, ওই দামটা কি তারা নিতে পারবে? তারা নিতে পারবে না। তারা তাদের অত অর্ধেক দামে বা আরো কম দামে তাদের সেল করতে হবে। তো ব্র্যান্ডিং এর সুবিধা হচ্ছে এইটাই, যে ব্র্যান্ডিং সে তার মার্কেটিং দিয়ে মানুষের মধ্যে একটা মনোভাব তৈরি করছে, মানুষের মধ্যে একটা আইডিয়া, তার মধ্যে একটা আইডিয়া জেনারেট করছে যে আমরা আসলে নর্মাল কোনো বিক্রেতা নই, নর্মাল কোনো ব্যবসায়ী নই, আমরা অন্য কিছু।
এই যে মনোভাবটা তারা তৈরি করতে পারছে, এর কারণে মানুষ এখন বেশি টাকা দিয়ে তাদের জিনিস কেনার জন্য তৈরি। তো এই যে 3টা পয়েন্ট এখানে আমরা দেখলাম, যে কালার সাইকোলজি, ভ্যালু বনাম প্রাইসের একটা ব্যাপার। আপনি যদি বেশি টাকা আর্ন করতে চান, একটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে আপনি হয়তো 10 টাকা সেল করছেন, ধরলাম 10 টাকা সেল করছেন, ওই একই প্রোডাক্ট যদি আপনি 20 টাকা সেল করতে চান, তাহলে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। তো আমরা ব্র্যান্ডিংটা আসলে কিভাবে করব? আমরা ব্র্যান্ডিং করার জন্য 5টা ধাপ দেখবো। খুবই সহজ, আমি এগুলো খুব সহজে বলবো, এবং এটার জন্য আমি একটা ওয়ার্কবুকও বানিয়ে রেখেছি, ওটাতে আপনারা নিজেরা জায়গা রেখেছি, সব আপনারা ফিল আপ করে ফেলতে পারবেন। তো আমি 5টা ধাপ আগে একটু দেখে নিই আমরা। 1 নম্বর ধাপ বলছে কি, ব্র্যান্ডের আত্মা। আমি একটু শব্দগুলোকে অন্যভাবে দেখানোর চেষ্টা করেছি, যে আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে যেন এই জিনিসগুলো খুব বেশি খাপ খাই, এমন ভাবে তৈরি করার চেষ্টা করেছি। যে 1 নম্বর পার্টটা আসলে কি, যে আমি একদম শুরুর দিন থেকে আপনাদেরকে যে কথাগুলো বলার চেষ্টা করছি, যে আপনার মিশন কি। ব্র্যান্ডের আত্মা হচ্ছে কি আপনার দা হোয়াই, যে বিগ হোয়াই বা প্রমিস। আপনার হোয়াই বলতে বোঝাচ্ছে কি, যে আপনি যে একটা কাজ করছেন, আপনি একটা সার্ভিস দিচ্ছেন, তো আপনার কারণটা কি, আসলে আপনি সার্ভিস দিচ্ছেন কি আপনার টাকার জন্য দিচ্ছেন? আপনি যদি টাকার জন্য সার্ভিস দিয়ে থাকেন, তাহলে আসলে কি ওইটা নিয়ে আপনি খুব বেশি দূর জাগাতে পারবেন না, মানুষ আপনার সার্ভিসটা নিবে না। আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন, আপনার যদি টার্গেট থাকে এরকম যে এটা থেকে সেল করব, বা আরেকজন অনেক টাকা আর্ন করতেছে, আমিও দেখা থেকে শুরু করে দিলাম, তাহলে আসলে কি, যে আপনি ব্র্যান্ডের পর্যায়ে দিতে পারবেন না, ওইটা থেকে আপনি বেশি টাকা চার্জও করতে পারবেন না, আবার ওইটা টেকসই কোনো ব্যবসা হবে না। আপনাকে আপনার হোয়াইটা খুঁজতে হবে, আপনার মিশনটা খুঁজতে হবে, যে আপনার মিশনটা কি, আসলে আপনি কি করতে চাচ্ছেন এখানে। তারপর 2 নম্বর ধাপে গিয়ে আমরা দেখবো যে ব্র্যান্ডের পার্সোনালিটি কিভাবে তৈরি করতে হয়। আমরা নিজেদের যেমন পার্সোনালিটি তৈরি করেছি, আমাদের পেজটাকে সাজিয়েছি, আমাদের ব্র্যান্ড, আমাদের পেজটাই হয়তো আমাদের ব্র্যান্ডের একটা প্রতিনিধি হতে পারে, যে ওটার মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে আমাদের ব্র্যান্ডের একটা অস্তিত্ব এখানে আছে। তো এই ব্র্যান্ডের একটা পার্সোনালিটি থাকবে, ব্র্যান্ডের একটা ব্যক্তিত্ব থাকবে, সেটা আমরা দেখবো 2 নম্বর ধাপে গিয়ে। 3 নম্বর ধাপে গিয়ে আমরা দেখবো যে ভাষার ব্যবহার। তো ভাষার ব্যবহারটা আসলে কেমন হবে। আমি এই ওয়ার্কশপটা শুরু করার শুরুর দিক থেকেই দেখবেন যে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম এমনটা, যে এটা আসলে কোনো প্রফেশনাল কোনো ক্লাস না, বা ওই ধরনের ফর্মাল কোনো ক্লাস না, ওরকম কিছু না। এখানে হচ্ছে কি, যে একটা আড্ডার মতোই হবে, এবং আমার কথা বলার টোন গুলো শুনলে আপনারা দেখবেন কি, যে আমি একেবারে আঞ্চলিক ভাষাতেই কথা বলি। ঢাকার লোকাল টোন থাকে, আবার আমার এলাকার টোনও থাকে। আমি এখানে কোনো ফর্মালিটি বজায় রাখি না, বা ওরকম আমার স্লাইড গুলো দেখলে বুঝবেন যে স্লাইড গুলো এক একটা এক এক রকমের, এখানে কোনো রকম কোনো প্রফেশনাল কিছু নাই। হয়তো আমি আমার লোগোটা ব্যবহার করছি, বা ফন্ট গুলোর ক্ষেত্রে আমি যে আমার ব্র্যান্ডের যে ফন্ট আছে সেটা আমি ব্যবহার করছি, কিন্তু এছাড়াও দেখবেন যে আমি এগুলাতে কোনো রকমের রুলস মেনটেন করি না। কারণ আমার বিজনেস আমি যেটা করছি, আমার যে প্ল্যাটফর্মটা আছে, আমার ধারণটা এরকমই, আমি অ্যান্টি এজেন্সি করছি, অর্থাৎ যা বাকিরা যা করে আমি ঠিক তার উল্টা। আমি এখানে ওই ধরনের কোনো রুলস বজায় রাখছি না। কেননা আমি যাদেরকে টার্গেট করছি, তারা কারা, তারা স্মল বিজনেস ওনার, মানে ছোট ব্যবসা যারা করতেছে। তো ছোট ব্যবসায়ীদের কাছে যদি আমাকে পৌঁছাতে হয়, তাহলে ওরা যে ধরনের ভাষাটা বুঝবে, আমাকে ঠিক সেই ভাষাটা ব্যবহার করতে হবে। তো আপনার ভাষা কি হবে, আপনার যেটা ভালো লাগে সেটা হবে না, এমন না। আমি ওই যে গত সেশনে বলেছিলাম যে কাস্টমার হচ্ছে কিং। অ্যামাজন কাস্টমারকে কিং হিসেবে আচরণ করছে বলেই ওরা পৃথিবীর নাম্বার 1 ব্র্যান্ড হতে পেরেছে। আপনি যদি কাস্টমারকে কিং বানাতে না পারেন, তো আপনি একটা ছোট্ট ব্যবসায়ী হয়ে থাকবেন। আপনাকে হয়তো গ্রামের যে আমরা আগে সময় যে মহাজন টাইপের যে ব্যবসাগুলো দেখে থাকতাম, যে মানুষ গতিতে বসে থাকতো, ওই গতিতে আপনি সারা জীবন বসে থাকতে পারবেন। ওখান থেকে বেরিয়ে বড় একটা পরিচয় তৈরি করা আসলে পসিবল হবে না। আপনি যাদেরকে দেখবেন যে তারা বড় কোনো পরিচয় তৈরি করছে, তারা কাস্টমারকে কিং বানাইছে। যে কোনো ব্র্যান্ড তারা কাস্টমারকে কিং বানাইছে, পরবর্তীতে ওই কিং অর্থাৎ কাস্টমাররাই তাদেরকে উপরে তুলে নিয়ে আসছে। আমরা এটা দেখবো, আমরা যখন লেগাসি পার্টে যাব, তখন ওইখানে দেখবো যে কাস্টমাররা কিভাবে আমাদেরকে উপরে উঠাতে হেল্প করতে পারে, বা আমরা কিভাবে কাস্টমারকে দিয়ে উপরে উঠাতে পারি। ওরা আমাদের ল্যাডার, ওটা আমাদের সিঁড়ি হবে। তারপর 4 নম্বর ধাপে গিয়ে আমরা দেখবো যে ভিজুয়াল আইডেন্টিটি। আমাদের ব্র্যান্ডের একটা ভিজুয়াল আইডেন্টিটি থাকবে, মানুষ কি দেখে চিনবে আমাদেরকে। যেমন বাটার লোগো দেখে আমরা চিনছি, বাটার লাল কালার দেখে আমরা তাদেরকে চিনছি। তো এরকম আমাদের কে মানুষ কিভাবে চিনবে। লাস্ট অফ অল হচ্ছে 5 নম্বর ধাপে কাস্টমার এক্সপিরিয়েন্স। কাস্টমার এক্সপিরিয়েন্স নিয়ে আপনার ব্র্যান্ডের কি প্ল্যান আছে, মানে কাস্টমার আপনার কাছে আসলো, আপনি তার সাথে কি ধরনের ব্যবহার করলেন, আপনি তাকে স্যার ডাকলেন নাকি ভাই আপু ডাকলেন। যেমন আমার ক্ষেত্রে দেখবেন, আমি যখন এই বিজনেসটা শুরু করেছিলাম, তখন শুরু থেকে আমি একটু প্রথাগত যে এজেন্সি থাকে সেভাবে শুরু করেছিলাম। তখন আমি অবশ্যই আমার পেজে একটু নক দিলাম, তাদেরকে অবশ্যই স্যার বলে মানে স্যার ম্যাম বলে কনভার্সেশন শুরু করতাম। কিন্তু এখন আমি অবশ্যই এটাকে ভাই আপুতে কনভার্সেশনটা করে নিয়েছি, অর্থাৎ আমি এখানে এখন আর কাউকে স্যার ডাকি না। এখন আমার টোনটা এটাই, আমার ব্র্যান্ডের টোন হিসেবে আমি এটাকে সেট করেছি। তো আমরা এখন এখানে এই 5টা ধাপটা একটু ডিটেলসে দেখি। এই ডিটেলস এর জন্য আমি একটা গাইড বানিয়েছি, আপনাদেরকে আমি এটা দিয়ে দিব, একটা পিডিএফ আমার কাছে আছে। প্রথম ধাপে হচ্ছে আপনার ব্র্যান্ডের আত্মা, অর্থাৎ আপনার হোয়াই এবং প্রমিস। তো দেখুন এখানে আসলে
আমি একদম শুরু থেকে যে কথা বলছি সেই কথাগুলো আমি এখানে আবারও লিখে রাখছি যে আপনার লোগো কি, আপনার ব্র্যান্ডের কালার কি, এই কোনো কিছু ঠিক করার আগে আপনাকে আপনার ব্যবসার মূল ভিত্তি ঠিক করতে হবে, আপনার মিশন কি সেটা ঠিক করতে হবে। এটা যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে আপনি ছোট একটা ব্যবসায়ী হতে থাকতে পারবেন, ওই এলাকায় যে বললাম এলাকার মহাজনের যে গতিতে বসে থাকে ওই গতিতে বসে একজন ব্যবসায়ী হয়ে থাকতে পারবেন। কিন্তু অনলাইন ব্যবসাতে যদি আপনাকে টিকতে হয়, বড় হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার ব্যবসার মূল ভিত্তিটা আগে ফাইনাল করতে হবে। তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে এটাই, এক লাইনে আপনি লিখে ফেলুন যে আপনি কাস্টমারের কোন সমস্যার সমাধান করছেন। এক লাইনে খুব ছোট করে লিখে ফেলুন, যত ছোট করে আপনি লিখতে পারবেন। মানুষ আসলে আপনার কাছে কেন আসবে, ওই প্রশ্নের উত্তরটা। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি যে আসলে কেউ একজন যদি কফি বিক্রি করা কারোর কাজ হয়ে থাকে, কেউ যেন মানে সে কফি সেল করছে, তাহলে সে কি বলতে পারে যে আমি শুধু কফি বেশি না, আমি মানুষের এই যে আমার কফি খাইতে তারা যেখানে আসবে, তো তারা একটা আড্ডা জমানোর মতো একটা পরিবেশ পাবে, আমি ওই পরিবেশটা তাদেরকে দিচ্ছি, আমি কফি দিচ্ছি না। কফি খেতে গিয়ে ওইখানে আমরা বসে আড্ডা দিতে পারবো, ওই পরিবেশটা সে দিচ্ছে। তো দেখুন পার্থক্যটা, দেখুন মানুষের সাইকোলজিক্যাল পার্থক্যটা এখানে তৈরি হয়ে যাবে যে একজন কফি বিক্রি করছে আর একজন আড্ডা জমানোর একটা পরিবেশ সেল করছে। কফি যে মানুষ ওদের কাছ থেকে ওর কাছ থেকে কিনবে এটা হচ্ছে বাই প্রোডাক্ট, ও সেল করছে আসলে আড্ডা জমানোর পরিবেশ, ওই এনভায়রনমেন্টটা সে সেল করছে, আর কফিটা হবে বাই প্রোডাক্ট, কফিটা তার আসল প্রোডাক্ট না। তারপর এইখানে আমরা দুইটা জিনিস করেছি এক নম্বর ধাপে, যে আপনার ব্র্যান্ডের আত্মা, আপনার ব্র্যান্ডের আত্মা যদি আপনাকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ধাপ ওয়ানে আপনাকে দুইটা জিনিস ফিক্স করতে হবে। একটা হচ্ছে আপনার মিশন কি, এক লাইনে লিখবেন, আর দুই নম্বর হচ্ছে আপনার ব্র্যান্ডের প্রমিস কি। প্রমিস বলতে এরকম যে আপনার ব্র্যান্ডের নাম শুনলে কাস্টমারের মাথার মধ্যে যদি একটা শব্দ আসতে হয় মানে আসে, তাহলে সেটা কি হবে। বাটার নাম যদি আমি বলি তাহলে মানে বাটার নাম যদি মাথায় আসে তাহলে মনে আসে এমন কিছু যে ওরা এমন জুতা বানায় যেটা ছেড়ে না, এরকম কিছু যে টেকসই এবং ভালো কিছু পাইতে হলে ওদের কাছে আসলে যেতে হবে। তো আপনার ব্র্যান্ডের নাম যদি কারোর মাথায় আসে তাহলে একটা শব্দ যদি প্রকাশ করতে চায় তাহলে কি আসবে। যদি আমি আমার নিজের উদাহরণ দিই তাহলে আসলে আমি এমন কিছু করার ট্রাই করছি যেমন এটা আসলে, যেমন আমার নামের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন আমি নামটা কেন এই নাম পিক করেছি। যে দোস্ত শব্দটা এখানে আছে, দোস্ত মানে কি যেন এখানে মানুষ খুব সহজে ভরসা করতে পারে, বিশ্বাস। কারণ টেক ওয়ার্ল্ডে, টেক দুনিয়াতে দেখা যায় কি এখানে অবিশ্বাসের খুব বড় সুযোগ আছে। মানুষ এজেন্সি হয়তো তাদেরকে টাকা দিল, এজেন্সি টাকা নিয়ে চলে গেল, এই অবিশ্বাসের জায়গাটা থেকে আমি তাদেরকে বের হতে হেল্প করতেছি যে আমার নামটা শুনলেই যেন তারা বুঝতে পারে। আমার স্লোগান হয়তো আছে কিন্তু আমার নামের মধ্যে আমি ওই জিনিসটা ঢুকাই দিয়েছি। তো আপনার ব্র্যান্ডের নামটা কি হবে সেটাও জ্ঞানে কিন্তু গুরুত্বপূর্ণ। তো 2 নম্বর পার্ট এসে আমরা দেখি, আমি যদিও আপনাদের নেমিং নিয়ে কোনো কথা বলবো না, আপনার ব্র্যান্ডের নাম আপনি অবশ্যই ঠিক করবেন, আমি বাকি পার্টগুলো দেখাচ্ছি, আপনার পছন্দ এখানে থাকতে পারে, বাট নাম নিয়ে যদি কারোর হেল্প লাগে সেক্ষেত্রে অবশ্যই আমরা কনসাল্ট করতে পারি। 2 নম্বর ধাপ এসে আমরা করবো আমাদের ব্র্যান্ডের পার্সোনালিটি আমরা ঠিক করবো। তো পার্সোনালিটি সে কিভাবে করবো, আমরা যখন কাস্টমার প্রোফাইল তৈরি করা দেখাচ্ছিলাম আমি, তখন ওখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে কাস্টমার হতে হবে কি, প্রোফাইল যখন আমরা বানাবো তখন আমরা রক্ত মাংসের একজন মানুষকে ধরে নিব। ঠিক আপনার ব্র্যান্ডের ক্ষেত্রেও ধরে নিন যে আপনার ব্র্যান্ড হচ্ছে একজন একটা মানুষ, তাহলে সে কেমন হবে আসলে, সে কি ফর্মাল হবে, মানে তার কথাবার্তা কেমন হবে, গম্ভীর প্রফেশনাল এই টাইপের, মানে যারা ব্যাংক ল ফার্ম আছে বীমা কোম্পানি আছে ওরা দেখবেন এই টাইপের যে সব প্রফেশনাল, ওখানে কোনো রকমের হাসি তামাশা চলবে না, ক্যাজুয়াল বন্ধুত্বপূর্ণ সহজ। যেমন কাপড়ের ব্র্যান্ড বা ক্যাফে যেগুলো আছে সেখানে ক্যাজুয়াল একটা ভাব চলে। লাক্সারি, লাক্সারি কথা যদি আমি বলি, প্রিমিয়াম দামি। আড়ংয়ের কথা যদি আমি বলি তাহলে আড়ংয়ের কথা আসে আপনার মাথার মধ্যে কি আসবে, প্রিমিয়াম কিছু কালেকশন। বাজেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি যদি বলি তাহলে কি স্বপ্ন, স্বপ্ন বলছে কি যে কষ্টের টাকায় সাশ্রয়ী বাজার, এরকম কিছু একটা দেয় ওরা। তো ওরা আমাদেরকে কি বলছে তাহলে আপনার জন্য তারা সাশ্রয় করতেছে, আপনি শপিং করবেন ওখানে কিছু টাকা তারা ছাড় দিচ্ছে, জালাল কি করছে আপনার প্রোডাক্টে কিছু টাকা ছাড় দিচ্ছে, এরকম একটা বাজেট ফ্রেন্ডলি শপিং অফার করছে তারা। তারপর টেক বা আধুনিক দুনিয়াতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা জালাল একটা টেক কোম্পানি আধুনিক। তারপর আর কারা আছে, পাঠাও, বিকাশ, নগদ, এরা সবকিছুই। তো এই যে পার্সোনালিটি ধাপ, এই 2 নম্বর ধাপে এসে আপনাকে চুজ করতে হবে যে আপনার ব্র্যান্ডের পার্সোনালিটি কি হবে। আমার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমি কিন্তু ফর্মাল না, আমি লাক্সারি না বা বাজেট ফ্রেন্ডলি এই টাইপ কিছু না, আমি আসলে একটা ক্যাজুয়াল বেছে নিয়েছি যে বন্ধুত্বপূর্ণ। আমি নামের ভিতরেই আমি শব্দটা ঢুকাই দিয়েছি, পার্সোনালিটি আমি ঢুকাই দিয়েছি যেন আমি নিজেও না ভুলে যাই, বা মানুষ যেন খুব সহজে ফিল করতে পারে, সহজে যেন বুঝতে পারে যে এর কাছে গেলে একটা চা চা ওই যে চায়ের যে আইকনটা ওটা আমি একটু পরে বলবো লোকো পার্টে গিয়ে, যে আমি কেন সব জায়গাগুলোর মধ্যে এইগুলো ব্যবহার করেছি, সব জায়গাগুলোর মধ্যে সাইকোলজি আছে। আপনার আসলে কি হয়েছে এখন যে এখন কাছে মার্কেটিং হয়ে গেছে, আমি যা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আসলে কোনো বিজনেস কিভাবে তৈরি করতে হবে এমন কিছু না, আমি কিছু মার্কেটিং দেখাচ্ছি বা আপনার বিজনেসটাকে কিভাবে আপনি মার্কেটিং মাধ্যমে সিস্টেমে নিয়ে আসতে পারবেন আমি সেগুলো দেখাচ্ছি। কারণ আপনারা অলরেডি বিজনেস করতেছেন মানে আপনারা ব্যবসা বুঝেন, কিন্তু এখানে কিভাবে সিস্টেমের মাধ্যমে আনা যায়, টেকনোলজি ব্যবহার করে করা যায়, আমি ওই পার্টটা দেখাচ্ছি। তো এই জায়গাতে আপনার ব্র্যান্ডের পার্সোনালিটিটা কি হবে আপনাকে এটা ফিক্স করতে হবে। দেন তারপর প্রত্যেকটা জায়গাতে আপনাকে ওই টোন ধরে রাখতে হবে, ওই পার্সোনালিটি ধরে রাখতে হবে।
অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে কি হয় যে আপনি যখন জবে যাবেন, অফিসে যাবেন, তখন আপনি ওই অফিসের যে পরিবেশ আছে সেই পরিবেশের সাথে আপনি মানিয়ে নিয়ে চলবেন বা ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপর বাড়িতে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনি আসলে ওই রকম ব্যবহার করলে চলবে না, বাড়ির লোক মানবে না। আপনি এখন অফিসে নেই, আপনি বাড়িতে আছেন, আপনি তাদের সাথে ফ্রেন্ডলি মেশার চেষ্টা করবেন। তো আপনার পার্সোনালিটি, আপনার ব্র্যান্ডের পার্সোনালিটি, আপনাকে ব্র্যান্ডের কথা যখন যেখানে হবে তখন ওই পার্সোনালিটি আপনাকে মেইনটেইন করে চলতে হবে। তো যারা সার্ভিস বিজনেস আছে, আপনাদের মধ্যে যারা আছে, অনেকেই এখানে সার্ভিস বিজনেস করতেছেন, তো তাদের ক্ষেত্রে আসলে কি আপনার ব্র্যান্ডের পার্সোনালিটি মানে হচ্ছে কি আপনার পার্সোনালিটি। এটা দেখুন, আমি শুরুর দিক থেকে এই জন্য আপনার পার্সোনাল যে প্রোফাইল আছে সেটার উপর আমি এই জন্য গুরুত্ব দিয়েছিলাম। আমার ক্ষেত্রে হচ্ছে কি আমার ব্র্যান্ডের আলাদা করে পার্সোনালিটি আসলে কি আমার পার্সোনালিটি যা সেটাই আমার ব্র্যান্ডের পার্সোনালিটি হিসেবে তৈরি হবে। মানুষ আমাকে দেখে আমার ব্র্যান্ডকে চিনবে, কারণ আমি যেহেতু সার্ভিস সেল করছি। তো এটা কেন দরকার হবে? আপনি ফেসবুক পোস্টের ক্যাপশনে কি লিখবেন সেটা ডিপেন্ড করবে আপনার পার্সোনালিটির উপরে। আপনার পার্সোনালিটি যদি এরকম হয় যে আমি লাক্সারি প্রোডাক্ট সেল করছি, তাহলে আপনার ক্যাপশনটা ঠিক ওই লেভেলে গিয়ে হবে, ওই রকমের ওয়ার্ড আপনি ইউজ করবেন। তারপর 3 নম্বর ধাপে গিয়ে ভাষার ব্যবহার। তো ভাষা ব্যবহার ক্ষেত্রে আমরা যদি দেখি যাদের, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভাষা ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা খুবই সেন্সিটিভ। বাংলাদেশে মার্কেট প্লেসটা আসলে কালচারালি চলে। কালচারালি বলে চলে, যেমন হচ্ছে কি ঈদের সময় মার্কেটটা একরকম ভাবে চলে, পূজার সময় একরকম ভাবে চলে, বা দেশে যদি কোনো রকমের একটা ইনসিডেন্ট ঘটে তাহলে সেই সময় মার্কেটে একরকম ঘটে। সবাই ওইটা নিয়ে কথা বলতেছে, এর মধ্যে আপনি বিজনেস নিয়ে পোস্ট দিতেছেন, মানুষ আপনাকে খারাপ ভাবে দেখবে। এই যে কালচারালের একটা ব্যাপার আছে, এরকম ভাবে চলে। ঠিক একই ভাবে আপনাকে বুঝতে হবে যে এখানে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ চলে থাকে। যেমন হাই টিকিট আইটেম যে প্রোডাক্ট গুলো আছে, হাই টিকিট বলতে বোঝায় কি যেগুলোর দাম অনেক বেশি, হাই রেঞ্জের যেসব প্রোডাক্ট আছে, যেমন বিভিন্ন গ্যাজেট আইটেম গুলো কেমন? আমরা যদি একটা ইয়ারফোনের কথা ধরি, যেগুলা ইএনসি, যেগুলা এখন যে প্রিমিয়াম সেগমেন্টের আছে, বা গ্যাজেট যে বড় বড় দামের যে সমস্ত আছে, বা ফার্নিচারের কথা যদি বলি, ফার্নিচার আসলে কম দামে তো হয় না। তো এগুলোকে বলা হয় হাই টিকিট আইটেম, যেগুলো প্রাইস বেশি। তো এই ধরনের প্রোডাক্ট কেউ কিনতে গেছে, এখন আপনি তাকে তুই তো বাড়ি করে সম্বোধন করলেন, ও আপনার প্রোডাক্টটা নিবে? কখনোই না। আপনি যদি তাকে তুমি বলে সম্বোধন করেন, তারপরে ক্ষেত্রে দেখা যাচ্ছে নিবে না, বা হয়তো নিতেও পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হবে। আপনি যদি তাকে আপনি বলে সম্বোধন করেন, সেক্ষেত্রে একটা রেসপেক্ট ফিল করবে সে। আবার যাদের লাইফস্টাইল প্রোডাক্ট আছে, লাইফস্টাইল বা স্কিন কেয়ার প্রোডাক্ট, যেমন ফ্যাশন আইটেম আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে তুমি সম্বোধনটা অনেকটা ঘনিষ্ঠতা তৈরি করে। বাট আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে আপনার পার্সপেক্টিভ অনুযায়ী আপনি এটা ঠিক করবেন যে আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, কারণ আপনি কাদেরকে টার্গেট করছেন। এখানে প্রাইসিং বলে একটা পার্ট থাকবে, যেটা আমি হয়তো পরবর্তী অফার ক্রিয়েশন বা ওই সমস্ত জায়গাগুলো দেখে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো যে প্রাইসিং কিভাবে করতে হয়, বা প্রাইসিং এর উপর ভিত্তি করে হয়তো আপনার এই ঘনিষ্ঠতা চেঞ্জ হয়ে যাবে। মানে যে তুমি সম্বোধন বা আপনি সম্বোধন, এটা অনেকটা চেঞ্জ হতে পারে। মানে ধরুন একই প্রোডাক্ট, একই স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি সেল করছেন, আপনার প্রোডাক্টের রেঞ্জ হচ্ছে 200 থেকে 500 টাকা অথবা 1000 টাকা। আবার ওই একই স্কিন কেয়ার প্রোডাক্ট ক্যাটাগরিতে আরেকজনের বিজনেস আছে যার প্রোডাক্টটা শুরুই হচ্ছে 2000 টাকা থেকে, হতে পারে আরো দামি প্রোডাক্ট আছে স্কিন কেয়ারের ক্ষেত্রে। তো যে 10,000 টাকা প্রোডাক্ট বিক্রি করছে, তার ক্ষেত্রে তুমি সম্বোধনটা হয়তো নাও কাজে দিতে পারে, বা আপনাকে কাস্টমার বুঝে হয়তো আপনাকে সম্বোধনটা সেভাবে ঠিক করতে হবে। তাহলে এখানে আমি দুইটা জিনিস দেখানোর চেষ্টা করলাম যে ভাষার ব্যবহারটা কেমন হবে। ভাষার ব্যবহার বলতে কি যে আপনি প্রথমত সম্বোধন কিভাবে করবেন, আর দুই হচ্ছে কি আপনি কি ধরনের টোন ব্যবহার করবেন। টোন বলতে ধরুন যে কথ্য ভাষা, আঞ্চলিক ভাষা ব্যবহার করবেন। কথ্য ভাষা যেমন থাকে, অনেক মার্কেটার দেখবেন যে এই ধরনের ল্যাঙ্গুয়েজে লেখে। তারপর অনেকে শুদ্ধ বাংলা ভাষায় লেখে, একদম প্রমিত বাংলা থাকবে, ওখানে কোনো আঞ্চলিকতা থাকবে না, এবং কথাগুলো খুব সুন্দর করে ডিকশনারি ধরে ধরে লেখা হবে, ব্যাপারটা এরকম। আবার কেউ কেউ থাকে যে তারা পিওর ইংরেজি ব্যবহার করে, ওখানে কোনো বাংলা থাকবে না। ঠিক আরেকটা হতে পারে কি বাংলা ইংরেজির মিশ্রণটা হতে পারে, অথবা বাংলিশে হতে পারে। আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা আপনাকে পিক করতে হবে, যে আপনি যেটা পিক করুন না কেন, তারপর আপনাকে সব জায়গাতে ওইটা ব্যবহার করতে হবে। এটা আমি হয়তো পরে বলতে গিয়ে ভুলে যেতে পারি, আমি এক্ষুনি বলে রাখতেছি। সেটা হচ্ছে এরকম যে ঢাক ঢোল যেভাবে পেটায়, আপনার ব্র্যান্ডের এই যে 5টা জিনিস বললাম, এগুলো ঠিক করার পরে আপনার কাজ হচ্ছে কি ঢাক ঢোল পেটানোর মতো প্রত্যেক দিন এগুলো পেটানো। দেখুন আসলে যে বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে, ওদেরকে অ্যাড দেওয়ার দরকার আছে? ওরা সারাদিন টিভিতে অ্যাড কেন দিতে থাকে? ওর জিনিস অ্যাড না দিলে তো মানুষ এমনি কিনবে। ওরা অ্যাড এই কারণে দেয়, এইভাবে বারবার। এই যে অ্যাড মানে আসলে কি ঢাকঢোল পিটানো, ওর নাম, লোগো, ওর যে স্লোগান আছে, এই জিনিসগুলো বারবার আমাদের সামনে ঢাকঢোলের মতো পিটাইতে আছে, কারণ আমাদের মাথার মধ্যে যেন এগুলো সেভ হয়ে থাকে, আমরা যেন ভুলে না যাই। ব্র্যান্ড রিকলিং যে পার্টটা বললাম, আমি যেন ওদেরকে না দেখলেও ওদের নামটা যেন আমার মাথার ভিতরে ঢুকে যায়। এই জিনিসটাই আসলে কি আমি যে গতদিন বলেছিলাম যে একটা ট্রাম্প কার্ড, এই ট্রাম্প কার্ড আছে এটা। আপনি শুধু পেইন পয়েন্ট জানলেই চলবে না, ওই পেইন পয়েন্ট গুলো এখন কাস্টমারের মাথার ভিতরে ঢুকাই দিতে হবে, যে এই পেইন পয়েন্ট এবং তার সলিউশন হচ্ছে আমি নিজে আপনার পেইন পয়েন্টের সলিউশন। তাহলে আমার নামটা আপনার মাথার ভিতরে থাকতে হবে, আপনাকে আমি বলতে দিব না।
তার জন্য হয় কি আপনাকে বারবার আপনার পেজ থেকে পোস্ট করতে হবে, বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে, মার্কেটিং করতে হবে। যেখানে যেখানে আপনার কাস্টমার থাকার 1% সম্ভাবনা আছে, একজন কাস্টমার যদি থাকে, আপনি সময় সুযোগ পাইলে সেখানে গিয়ে পোস্ট করে আসুন, বা সেখানে গিয়ে আপনি নিচে জানান দিয়ে আসুন। বড় বড় ব্র্যান্ডগুলো এই কাজটা করতেছে। ওরা কেন অ্যাড দিচ্ছে? এই কারণে লাইভ বয়ের অ্যাড দেওয়ার তো দরকার নাই, আমরা দোকানে গেলে ওদের জিনিসই কিনে আনতেছি, তারপর ওরা অ্যাড দিচ্ছে কেন? ব্র্যান্ড রিকলিং এর জন্য, আমরা যেন ওদের নাম ভুলে না যাই, ওদের স্লোগান যেন আমরা ভুলে না যাই, তার জন্যই ঢাক ঢোল পেটাতে হবে আপনাকে। আপনার ব্র্যান্ডের যে নাম স্লোগান যা আছে সেগুলো ব্যবহার করতে হবে। তারপর এখান থেকে তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করুন এবং আপনার সম্বোধন চুজ করুন। যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে আমি কিন্তু অবশ্যই আপনি সম্বোধন করে থাকি, কেননা আমি যে ধরনের সার্ভিস বিক্রি করছি, সেল করছি, সেগুলো অবশ্যই হাই টিকেট আইটেম, সেগুলো কম দামি না। কারণ 10,000 ক্রস করলে সেগুলো অবশ্যই হাই টিকেট আইটেমের ভিতরে আমি ধরে নিব। আর ওইখানে আমরা আসলে অবশ্যই আপনি তুমির ক্ষেত্রে নিজেরা এটা হিসাব করে নিব। তারপরে যদি আমরা আবার বিভিন্ন কোচিং সেন্টার গুলোর কথা বলি, যেমন উদ্ভাসের কথা যদি বলি, তারা দেখবেন যে তারা পোস্ট করছে বা তারা সব জায়গাতে তুমি সম্বোধন করে থাকে, তাই বলে আপনি কি ওই ধরনের সম্বোধনটা করবেন না। আবার প্রোগ্রামিং এর কথা যদি বলি, তারা কোর্স সেল করে থাকে, অনলাইনে তারা কোডিং শেখায়, তো তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশি থেকেও, বিদেশিরা অনেক বিদেশ থেকেও তাদের কোর্সটা করে, অনেক সিনিয়র পার্সনরাও করে থাকে। তো ওখানে বয়সের কোনো লিমিট নেই, বাট তারা সম্বোধনটা করে থাকে তুমি হিসেবে, ওইখানে কোনো আপনি তারা ইউজ করে না, সব জায়গাতে তুমি ব্যবহার করে থাকে। তো এটা আসলে কি যে তার ব্র্যান্ডের হিসেবে, এটা ব্র্যান্ড হিসেবে এটা বানাই নিছে যে আমার ব্র্যান্ড আইডেন্টিটি এটা মনে হবে, আমি ব্র্যান্ড হিসেবে আমি তুমি সম্বোধন করব। তো এখন আপনি যাই যেই হন না কেন, তো আপনার ক্ষেত্রে কি হবে, আপনি এটা চুজ করে নেবেন, তারপর সব জায়গাতে, এর বাইরে যাওয়া যাবে না। যদি আপনি এর বাইরে যেতে চান, তাহলে ওখানে ইনকনসিস্টেন্সি তৈরি হবে এবং আপনার কাস্টমার যারা আছে তারা বিভিন্ন পার্থক্যগুলো ধরতে পারবে, বুঝতে পারবে, এবং ব্র্যান্ড রিকলটা হবে না। এক জায়গায় একরকম, আরেক জায়গায় আরেক রকম, ও আপনাকে মনে রাখতে পারবে না। একই জিনিস যদি হয়, তাহলে এটা মনে রাখা আমাদের জন্য সহজ হয়ে থাকে। সকালবেলা প্রত্যেকদিন আমরা একইভাবে ব্রাশ করি, ফলে আমাদের এখন ওটা অভ্যাস হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, আমার ব্রেনের আর দুইবার ভাবতে হয় না। যদি আমাদের এই ব্রেন নিয়ে আমাদের আরেকটা পার্ট থাকবে, যখন আমরা অফার পার্টে যাব, তখন ওইখানে থাকবে যে কিভাবে আসলে আমাদের ব্রেন কাজ করে। তো আমরা যদি এটা সম্পর্কে কিছুটা বুঝতে পারি, তাহলে আমরা কাস্টমারের ব্রেন নিয়ে প্ল্যান করতে পারবো যে ওকে মানে প্ল্যান করা লাগবে, আসলে না করলে তো আমরা সেল করতে পারবো না, অফার তৈরি করতে পারবো না। তারপর 4 নম্বর ধাপ, 4 নম্বর ধাপে কি হবে এখন, কি ভিজুয়াল আইডেন্টি। ভিজুয়াল আইডেন্টি হচ্ছে কি এরকম যে আমাদের অনেক কিছু এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বললাম, সেগুলো দিয়ে তো আমরা কিছুই লিখলাম না, কিছু দেখালাম না, কাস্টমারকে আমরা কি দেখে বোঝাবো, বলবো যে এই যে আমার ব্র্যান্ডটা। তার জন্য হচ্ছে কি আমরা ওই যে কালার থিওরি থেকে আসলাম, কালার থিওরি অনুযায়ী আমাকে যে কোনো একটা প্রাইমারি কালার পছন্দ করতে হবে, যে কালারটা আমার লোগোতে যাবে, আমার প্যাকেজিং এ যাবে। প্যাকেজিং এ বলতে আপনি একটা প্রোডাক্ট প্যাকেজিং করবেন, আপনার একটা সার্ভিস আছে, সেখানে আপনি তো প্যাকেজিং দিতে পারছেন না, তাহলে সেখানে আপনি কি করবেন, আপনি আপনার লোগোটা দিবেন, লোগোটা লাগাই দিবেন ওখানে সবখানে। যেমন এই যে স্লাইড গুলো আমি এখানে বানাই, সব স্লাইড গুলোতে দেখবেন যে আমি ওখানে আমার লোগোটা ব্যবহার করি, যেন আপনারা দেখতে দেখতে আমার এই লোগোটা আপনাদের মুখস্থ হয়ে যায়। এটাই ব্র্যান্ড করে থাকে। তারপর আপনি প্রোডাক্ট থাকলে আপনি তো অবশ্যই প্যাকেজিং করবেন। প্যাকেজিং যত খারাপই দেন না কেন ভাই, ওই জায়গার মধ্যে আপনার যে কালার থাকবে, প্রাইমারি কালার, আপনার লোগো, খুব কম টাকা দিয়ে হলেও নীলক্ষেত থেকে দরকার, নীলক্ষেত থেকে এসে আপনি স্টিকার বানায় নিয়ে যাবেন, বানাই নিয়ে গিয়ে হলেও আপনাকে এই জায়গাতে আপনার লোগো ব্যবহার করতে হবে, আপনার প্রাইমারি কালারটা আছে, এই জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তারপর সেকেন্ডারি কালার হিসেবে আপনি আরেকটা কালার রাখতে পারেন। তো এখানে আমি একটা কালার সাইকোলজি শেয়ার করেছি, খুব কমন যে কালার গুলো আছে, যেমন নীল আসলে ট্রাস্টের প্রতীক, তারপর লাল যেটা আছে সেটা এক্সাইটমেন্ট অথবা ফুড, তারপরে সবুজ যে কালারটা আছে অর্গানিক, মানে এই হচ্ছে সবুজ কালার চলে আসে, আর কালো, কালো আসলে লাক্সারির প্রতীক। ব্ল্যাক মানে দেখবেন যারা খুব লাক্সারিয়াস আছে তারা ব্ল্যাকটা ব্যবহার করে থাকে। মার্সিডিজের কালার গুলো দেখতে পারেন, হ্যাঁ হোয়াইটও আছে, বাট হোয়াইট আসলে কারোর কোনো প্রাইমারি কালার হবে না, ব্ল্যাক হতে পারে কিন্তু হোয়াইট হবে না। হোয়াইট কালারটা বা ব্ল্যাক কালারটা সবাই অন্য কালারের মধ্যে ব্যবহার করে থাকে। এই কালার অনুযায়ী দেখা যায় আমরা বিভিন্ন জিনিসগুলো ডিজাইন করি, আমরা লোগো ডিজাইন করি, আমরা ওয়েবসাইট ডিজাইন করি, আমাদের ব্র্যান্ডের যে আরো যে সব আইডেন্টিটি থাকবে সবগুলো আমরা এইভাবে ইউজ করে থাকি। তো আপনার একটা প্রাইমারি কালার থাকবে যেটা আপনি ডমিনেন্টলি সবখানে ইউজ করবেন। ওখানে দুইটা কালারও কিন্তু হতে পারে, যেমন আমি এই যতগুলো কালার এখানে আমি লোগো গুলো দেখিয়েছিলাম, যেমন বাটার ওখানে একটাই কালার লাল কালার, স্বপ্ন দুটো কালার ইউজ করতেছে, একটা যদি দুটো না বলতে গেলে 3টা কালার আছে ওখানে, একটা লাল, একটা সাদা, আর তার পাশে তাদের যে একটা আইকন আছে, ওই আইকনটার মধ্যে কয়েকটা মিক্সড আছে। এরকম যদি গুগলের কথা বলি, তাহলে গুগলের কালার কয়টা জানেন? 5 থেকে 6টার মতো কালার আছে ওদের। গুগলের সব প্রোডাক্ট গুলোর মধ্যে দেখবেন ওরা ওই কালার গুলো ঘুরাই ফিরাই ইউজ করে থাকে। তারপর এরকম আরো আছে, আপনারা খুঁজে খুঁজে দেখতে পারেন। আর আপনি এখন নিজের ক্ষেত্রে চুজ করুন যে আপনার কোন কালারটা আপনার ব্র্যান্ডের সাথে যাচ্ছে। মন মতো একটা কালার নিলেই কিন্তু হবে না, আপনাকে আসলে একটা প্ল্যান করতে হবে যে আমি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এই প্রোডাক্টের ক্ষেত্রে কোন কালারটা যায়, কোন কালারটা দিলে কাস্টমার রিলেট করতে পারবে, বেশি মনে রাখতে পারবে। আমার ক্ষেত্রে হচ্ছে কি যে আমি টেক কোম্পানি বা টেক লাইনে কাজ করছি, তো এখানে যদি আমি লাল দিয়ে দিই তাহলে আসলে আমার জন্য একটা ওয়ার্ড হয়ে যায়। এই জন্য আমি কিন্তু লাল পিক করি নাই, অথবা ব্ল্যাক ব্ল্যাক আমি দেইনি, কারণ আমি লাক্সারিয়াস কোনো কিছু করতেছি না।
আমি নীল বেছে নিয়েছি কারণ নীলটা আসলে ট্রাস্ট হিসেবে আমাকে হেল্প করবে। তারপর আমার কালারের মধ্যে ইয়েলো কালারও আছে, যেটা ইয়েলোটা আসলে আমার সাপোর্টিং কালার। আমার প্রাইমারি কালারটা অবশ্যই ব্লু কালার, আর ইয়েলো কালারটা আমাকে সাপোর্ট করছে। তো এখান থেকে আপনি আপনার কালারটা চুজ করবেন। যে তারপরে আসছে ফন্ট সিলেকশন। ফন্ট সিলেকশনে আপনার যদি আমার যত স্লাইড আছে সবখানে, বা আমার ওয়েবসাইটে যদি যান তাহলে সেখানে সবখানে দেখবেন যে একটাই ফন্ট, বাংলা যত বাংলা আছে সব একই ফন্ট। হ্যাঁ, আমি অবশ্যই দুইটা ফন্ট ইউজ করি, বাংলার ক্ষেত্রে একটা ফন্ট এবং ইংরেজির ক্ষেত্রে একটা ফন্ট। অনেকেই করে কি যে তার ফন্টে অনেকগুলো ফন্ট ইউজ করে থাকে, 2-3টা ফন্ট ইউজ করে থাকে, তো বাংলার জন্য দুইটা, ইংলিশের জন্য দুইটা। তো যত বেশি ফন্ট ইউজ করবেন তত বেশি আপনার কাস্টমারটা মনে রাখতে অসুবিধা হবে। সো আপনি বাংলার জন্য একটা ইউজ করতে পারেন, সর্বোচ্চ দুইটা, এর বেশি যাওয়া যাবে না একটা বাংলার ক্ষেত্রে। এর বাইরে যদি এমন হয় যে না, আমার ব্র্যান্ডের ক্ষেত্রে যেমন হয়েছে কি, আমি যদি আমার সাইটটা একবার দেখাই তাহলে আপনারা একটু ক্লিয়ার আইডিয়া পাবেন। এখানে দেখবেন যে আমার যে সাইটটা আছে এখানে প্রত্যেকটা ওয়ার্ড বাংলাতে আছে। এখানে কোনো আসলে ইংরেজি ওয়ার্ড আমি এভাবে রাখি নাই, খুব কম কিছু ওয়ার্ড আছে যেখানে যেখানে একদম না দিলেই নয় তেমন। যেমন আমি আমার ক্লায়েন্টের, আমার একটা ফার্স্ট ক্লায়েন্ট, তার একটা রিভিউ আমি এখানে শেয়ার করেছি। তো উনি যেভাবে ওয়ার্ডটা ইউজ করেছিলেন আমি ঠিক সেভাবে দেওয়ার জন্য আমি এখানে এক্সপেকটেশন ওয়ার্ডটা আমি ইংরেজিতে রেখে দিয়েছি, এবং এই যে ওয়ার্ডটা আমি দিয়েছি সেই ওয়ার্ডের জন্য আমি একটা ফন্ট ইউজ করছি, আর বাংলার জন্য আমি আরেকটা ফন্ট ইউজ করছি। এবং এই যে লোগোতে বাংলা ইংরেজি মিক্স করে, তো এখানে আমি আমার ইংলিশ হিসেবে আমি একটা চুজ করেছি, যেটা আমার এই দুইটা ফন্ট হিসেবে একসাথে যায়, এরকম এদের মধ্যে একটা কম্বিনেশন থাকবে, এরকম ভাবে আমি দুইটা ফন্ট চুজ করেছি। তাছাড়া এখানে সব বাংলা, সব বাংলা আমি বাংলা ইউজ করতেছি, কারণ আমার যারা টার্গেট অডিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এই বাংলাটা আমাকে হেল্প করবে তাদের কাছে রিচ করতে। আপনার ক্ষেত্রে কোনটা হবে, আপনি বাংলা বেস ব্র্যান্ড করবেন নাকি ইংরেজি নাকি বাংলিশ, সেটা আপনাকে চুজ করতে হবে। তারপরে আপনার আপনার লেখাগুলো কেমন হবে, মানে আপনার ফন্ট সিলেকশন তো করবেন। ফন্টের মধ্যে কিছু টাইপস আছে, যদি ফন্ট নিয়ে আপনাদের সমস্যা থাকে, আপনাদের জানা থাকে, ফন্ট আমি এখানে খুব বেশি কভার করিনি, যদি থাকে তাহলে আপনাকে বলবেন, আমি এটা একটা গাইডলাইন আমি একটা হয়তো পরবর্তীতে গ্রুপে দিয়ে দিব। যদি ফন্ট সিলেক্ট করতে সমস্যা থাকে, যদি আপনাদের ফন্ট সিলেকশন এখনো না হয়ে থাকে, যে অনেকের হয়তো ফন্ট কোনো সিলেকশন নাই, আমার ক্ষেত্রে একটা ফন্ট আছে, এই যে এখানে যে বজ্র বাংলা ফন্ট আমি ইউজ করি, এই ফন্টটার নাম হচ্ছে নটোসেন্স। এটা গুগলের একটা ফন্ট, খুবই কমন একটা ফন্ট, সব ফোনে অ্যাভেলেবল, কিছু আমি ফন্টটা ব্যবহার করি। আর যেটা ইংরেজি দেখতে পাচ্ছেন, এই ইংরেজির নামটা আছে পপিন্স। এরকম আপনি যদি গুগলে, এই যে এটা আমি গুগলের ডক ইউজ করছি, এখানে যদি আসেন তাহলে এখানে দেখবেন যত ফন্ট আছে এগুলো সব গুগলের ফন্ট। এরকম গুগলের আরো অনেক ফন্ট আছে, তো ওখান থেকে আপনারা ফন্ট চুজ করতে পারেন। কিছু কিছু ফন্ট আছে কি যে ওই ফন্টটা নিচে থেকে বোল্ড এবং স্ট্রং, তো ওই ধরনের আপনার বোল্ড ফন্ট আপনাকে কি করবে, আপনাকে একটা কনফিডেন্স দিবে, মানে আপনার ব্র্যান্ডে একটা কনফিডেন্স আনবে। তারপর সফট এবং মিনিমালিস্ট কিছু ফন্ট আছে, ওই ফন্টগুলো কি কেমন আসলে মার্জিত একটা ব্যাপার বোঝায়। তারপর ট্রেডিশনাল বা স্ক্রিপ্ট, মানে হাতে লেখা টাইপ যেগুলো আছে, ওগুলো ঘরোয়া একটা ফিলিংস আপনাকে দিতে পারে, বা ফ্যান্সি টাইপের একটা ফিলিংস আপনাকে দিতে পারে। তো আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে কোন ফন্টটা যাচ্ছে সেটা আপনাকে চুজ করতে হবে। এমন না যে আপনি একটা ফন্ট চুজ করে ফেলেছেন ওটা চেঞ্জ করা যাবে না, এরকম না। ব্র্যান্ডের সাথে আসলে কি করতে হবে যে আপনার মেইন টার্গেটটা হবে কি এখানে কাস্টমারকে কনভিন্স করা, তাকে কনভার্ট করা। কনভার্সন শব্দটা এখনো আমি ইউজ করতেছি না, কারণ কনভার্সন শব্দটা আমি এখন ক্লিয়ার করি নাই। কনভার্সন শব্দটা আমাদের আসবে সামনের সপ্তাহে, যখন আমরা অফার বা মার্কেটিং এর দিকে যাবো, ওই সময় কনভার্সন শব্দটা আসবে। তারপর থেকে হয়তো আমি শব্দটা খুব বেশি ইউজ করবো, কারণ এটা আপনাদেরকে জানতে হবে একজন র্যান্ডম পাবলিক আপনার পেজে আসলো, আসার পরে তাকে আপনি কনভার্ট করতে পারলেন কিনা, সে আপনার কাস্টমার হলো কিনা। তো এইখানে এসে ফন্ট সিলেকশনে যদি কারোর স্পেসিফিক ভাবে হেল্প লাগে যে কি ধরনের ফন্ট আমি নিব, আমি বুঝতে পারতেছি না আমার স্পেসিফিক ব্র্যান্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি আলাদাভাবে হেল্প করব। এখন এখানে আমি একটা শর্ট সময় দিয়ে রাখলাম, সেটা হচ্ছে কি আপনাকে আপনার পছন্দ মতো আপনার ব্র্যান্ডের সাথে কোনটা যায়, কি ধরনের ফন্ট ব্যবহার করতে আপনি কমফর্ট ফিল করছেন, সে ধরনের একটা ফন্ট আপনাকে ব্যবহার করতে হবে, একটা বা দুইটা। যদি আপনি বাংলা ইংরেজি মিক্স করে ব্যবহার করেন তাহলে আপনি দুইটা ফন্ট চুজ করবেন। আবার একই ফন্ট দিয়ে বাংলা ইংরেজি লেখা যাবে না, খুবই বাজে দেখাবে তাহলে। তারপর ধাপ 5 এসে আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স। কাস্টমার এক্সপিরিয়েন্স মানে কি, আসলে ব্র্যান্ড, আপনি যে একটা ব্র্যান্ড বানাচ্ছেন, ব্র্যান্ড কিন্তু শুধুমাত্র আমরা বড় বড় স্ক্রিন দেখে, আমরা বিলবোর্ডে দেখে আসলাম, টিভিতে দেখে আসলাম, মোবাইলে দেখলাম, এটাই ব্র্যান্ড না। ব্র্যান্ড মানে হচ্ছে কি আপনার প্রোডাক্টটা যখন ডেলিভারি দিতে যাবে, তখন ও প্রোডাক্টটা যখন হাতে নিবে পার্সেলটা, তখন সে ফিল করবে আপনার সার্ভিসটা। আপনার সাথে যখন আমি ইনবক্সে কথা বলবো, আপনি সার্ভিস দিচ্ছেন, ইনবক্সে যখন আমি কথা বলবো, তখন আমি আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা ফিলিংস পাবো, আপনার টোন সম্পর্কে, আপনার কথা বলা সম্পর্কে। যেমন কিছুদিন আগে আমি একজন ডিজিটাল মার্কেটের সাথে একটা কথা বলছিলাম আমার এক ক্লায়েন্টের জন্য, তার অ্যাডের জন্য আমি কথা বলছিলাম। তো আমি একজনকে নক দিয়েছি, সে আমাকে বললো যে, মানে আমি তার কাছে জানতে চাইলাম যে আপনার কাজ করার প্রসেসটা কি। সে আমাকে একটা বড় রকমের অটো, যেগুলো মেসেজ লেখা থাকে, এরকম একটা ধরাই দিয়েছে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কাজ করার প্রসেসটা কি। সে আমাকে বললো যে আপনি কি এই লাইনে প্রথম। তো এই ধরনের একটা আনসার দিয়ে সে আমাকে আসলে কি বোঝানোর চেষ্টা করলো,
আমি প্রথম হই বা শেষ হই, সে তো তার কাজের ধারাটা আমাকে বোঝাবে। প্রত্যেকের কাজ করার ধরন তো একই রকম না, প্রত্যেকটা মার্কেটার তো একই রকম ভাবে কাজ করে না। যেমন ধরুন আমি যে সার্ভিসটা দিচ্ছি, আমি ওয়েবসাইট বানাচ্ছি, তো বাকিরা যারা আছে তাদের সাথে তো আমার পার্থক্য আছে। আমাকে ওই জিনিসটা আমার কাস্টমারকে বোঝানো লাগবে। তো এটাই হচ্ছে আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স। আমি তার কাছ থেকে ভালো রকমের কাস্টমার এক্সপিরিয়েন্স পাই নাই, তার জন্য দেখা যাচ্ছে আমি তার সার্ভিসটা নিতে পারিনি। তো আপনার ক্ষেত্রে আপনি একটা প্যাকেজিং করলেন, তো আপনার প্যাকেজিং এ আপনার যে ডেলিভারি যে বক্সটা গেল কাস্টমারের, ওখানে কি একটা থ্যাংক ইউ নোট থাকবে, একটা স্টিকার থাকবে সাথে, অথবা অন্য কিছু, আপনি কোনো ভয়েস নোট, এই ধরনের কোনো ইউনিক আইডিয়া। এরকম ইউনিক আইডিয়া অনেক কিছু আমি সামনে থেকে আপনাদের সাথে শেয়ার করবো। এখন পর্যন্ত জাস্ট এখানে দুইটা আইডিয়া আমরা শেয়ার করলাম, যে আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স কোনো আইডিয়া, আপনার মাথার মধ্যে কোনো প্ল্যান আছে কিনা। আর এই কাস্টমার এক্সপিরিয়েন্স, এই কাস্টমার জিনিসটা আমাদের 5 নাম্বার যে সপ্তাহ লেগাসি আছে, ওই লেগাসি পার্ট পুরোটা এটা। কারণ এই কাস্টমার ছাড়া আপনি যদি কাস্টমার এক্সপিরিয়েন্স, ইউনিক কাস্টমার এক্সপিরিয়েন্স, এক্সেপশনাল কাস্টমার এক্সপিরিয়েন্স ছাড়া আপনি কখনোই ব্র্যান্ড হন, মানে ব্র্যান্ড কেন, মানে সার্ভিস হোক, প্রোডাক্ট হোক, কোনো বিজনেসকে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। কাস্টমারই আপনাকে উপরে তুলে নিয়ে যাবে। তারপর রিপ্লাই বা স্টাইল, আপনার রিপ্লাই স্টাইল কেমন হবে, যেটা নিয়ে বলছিলাম যে আপনি স্যার ম্যাম বলে সম্বোধন করবেন নাকি ভাই আপু বলে সম্বোধন করবেন। এই যে কাস্টমার এক্সপিরিয়েন্স, আপনি কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করবেন, এটাই আপনার ব্র্যান্ডের ফিলটা মানুষকে দিবে। যে নর্মাল একটা ব্যবসায়ী না, সে আলাদা বাকিদের থেকে, তার ডিফারেন্সটা কোথায় সেটা পাবলিক বুঝবে। তো এখন আপনাদের অ্যাকশন আইটেমটা হচ্ছে কি, যে এখন থেকে এই যে 5টা পয়েন্ট এখানে আপনি দেখালাম, এই 5টা পয়েন্ট আপনারা নিজেরা তৈরি করবেন। তৈরি করার পরবর্তীতে আপনার ফেসবুক পোস্ট, আপনার ওয়েবসাইট, আপনার প্যাকেজিং, প্রত্যেকটা জায়গাতে গাইডলাইনটা আপনি মেনে চলবেন। যদি আপনি নীল রং পিক করেন, চুজ করেন, তাহলে হুট করে আপনি কোনো পোস্টের মধ্যে লাল ব্যবহার করবেন না। এটা আজকে থেকে আর হবে না, যেহেতু আপনারা এটা জেনে গেছেন, আপনারা এই কাজটা করতে পারবেন না। যদি এতটুকু কনসিস্টেন্সি, এতটুকু ধারাবাহিকতা আপনি বজায় রাখতে পারেন, তাহলে এই হ্যাবিটটা, এই অভ্যাসটাই আপনাকে ব্র্যান্ড বানিয়ে তুলবে। মানুষ, মানুষের মধ্যে এই যে বললাম না, ব্র্যান্ড আসলে কি একটা সাইকোলজিক্যাল ব্যাপার। মানুষ আস্তে আস্তে ফিল করতে শুরু করে যে এরা নর্মাল যে সমস্ত বিক্রেতা আছে, ব্যবসায়ী আছে, তাদের মতো না, এরা ওদের থেকে এক ধাপ উপরে উঠে আসছে। এই যে মনোভাবটা তৈরি করতে হয়, এটা আপনাকেই তৈরি করতে হবে, মানুষের মধ্যে তৈরি করে দিতে হবে। তো দু চারজনের মধ্যে আপনি তৈরি করে দিবেন, তারপর ওরা আপনাকে টেনে তুলে নিয়ে যাবে। তো আমি এখানে একটা, এটারই আমি একটা ওয়ার্কশিট বানিয়ে রেখেছি, ওটা আমি গ্রুপে দিয়ে দিব। ওটা ওটা আমি অবশ্যই গ্রুপে শেয়ার করে দিব। মানে ওটা আপনারা দেখলে, এখানে আমি জায়গা রেখে দিয়েছি, সব জায়গাগুলোর মধ্যে লেখার অপশন আছে, ওখানে আপনারা নিজের হাতে হাতে ওটা লিখতে পারবেন। আচ্ছা, তাহলে আমি আমাদের স্লাইডে চলে যাই। ব্র্যান্ড আইডেন্টি তৈরির যে 5টা ধাপ, এটার একটা ওয়ার্কবুক আমার কাছে আছে, আমি ওটা দিব। আর এরপরে আমাদের যে সিস্টেম বিল্ডিং পার্ট, সেটাতে আমরা চলে আসি। তো আমাদের সিস্টেম বিল্ডিং পার্টে আমরা আসলে কোথায় ছিলাম, আমরা 1 নম্বর ধাপে ছিলাম। 1 নম্বর ধাপে আমরা ছিলাম আসলে মেসেঞ্জার হেল্প বলি আমি এটাকে, ফেসবুক পেজের মেসেঞ্জার, যত মেসেজের অ্যান্সার দিয়ে পারা যায়। আপনি একটা বুস্ট করলে তো আর কথাই নেই, আপনাকে 10 জন মডারেটর বসায় রাখা লাগবে। তো ওখান থেকে আমরা দেখলাম কি, যে আমরা কিছু কিছু কাজ অটোমেশন করে ফেলতে পারি। যেমন আমরা ডকের মধ্যে আমাদের বিজনেস পলিসি বানাতে পারি। এই বিজনেস পলিসি কেন দরকার, বিজনেস পলিসি ছাড়া কি আমরা আগাতে পারবো না? পারবো, কিন্তু আমাদেরকে একটা সিস্টেম আসতে হবে। আপনি বিজনেস পলিসি বানালে কি হচ্ছে, আপনি পেমেন্ট, ডেলিভারি ইনফরমেশন, তারপর রিটার্ন রিফান্ড পলিসি, এই ধরনের জিনিসগুলো আপনি কাস্টমারকে আগেই দিয়ে রাখছেন। তাকে আপনাকে নতুন করে জিজ্ঞাসা করা লাগছে না। আপনি তাকে যে একটা ওয়েলকাম মেসেজ দিবেন, পেজের মধ্যে ওয়েলকাম মেসেজ যেটা লেখা থাকে বাই ডিফল্ট, ওই জায়গাতে আপনি ডিফল্ট ভাবে সেট করে রাখুন যে আপনি হাই হ্যালো দেওয়ার সাথে সাথে আপনি তাকে ডকের পলিসির লিঙ্কটা শেয়ার করুন, যে আমাদের পলিসি সম্পর্কে আরো জানতে এই লিঙ্কে ঘুরে আসুন। সে তার মতো করে দেখে নিবে। যদি কেউ দেখতে চায়, মানে ওই লিঙ্কটা ঢুকে যদি কেউ দেখে, তার মানে হচ্ছে কি সে আসলে সিরিয়াস। আর যে লিঙ্কে ঢুকে আপনার পলিসি গুলো জানার মতন ধৈর্য যার নাই, তার মানে ধরে রাখুন যে এই লোকটাই হচ্ছে সে, যে আপনার পার্সেল ব্যাক পাঠাবে। তারপর আমরা ফর্ম দেখেছি যে আমরা কিভাবে মেসেঞ্জারের মধ্যে আপু নাম্বার দেন, আমার এই যে নাম্বার নেন, এইভাবে যে নাম্বার দেওয়া নেওয়া, তারপর ইনফরমেশন নেওয়া, এই ধরনের জিনিসটা না করে কিভাবে আমরা অর্ডার নেওয়ার জন্য একটা ফর্ম বানাতে পারি। তো আমরা পলিসি বানাতে পারি, তারপর আমরা ফর্ম বানাতে পারি। এই দুটো কাজ আমরা শিখেছি। এখন আমরা দেখবো ফর্মের মধ্যে যদি কাস্টমার আমাদের ইনফরমেশন দেয়, ওই ইনফরমেশন গুলো নিয়ে আমরা কি করব। তো আমাদের যে ফর্মটা ছিল, ওই ফর্মের সাথে আমরা গুগলের আরো একটা অ্যাপ, একটা ফ্রি অ্যাপ আমরা এখানে ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে গুগল শিট। তো আপনারা হয়তো অনেকে এটা জানেন এবং অনেকেই ব্যবহার করে থাকেন, তবু আমি এটা একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের যে ফর্মটা ছিল, ওই ফর্মের মধ্যে আমি দেখাইছিলাম যে ওখানে একটা লিঙ্ক অপশন ছিল, লিঙ্কে ক্লিক করলে আপনাদের একটা গুগল শিট ওপেন হয়ে যাবে। এই গুগল শিটটা ধরুন আমি একটা বানিয়ে রেখেছি এখানে, এটা একটা ওয়েবসাইট থেকে ইনফরমেশন গুলো আসছে। তো এখানে আপনার শিটেও এরকম কিছু ইনফরমেশন আসছে। তো 2-3টা জিনিস এখানে, অর্ডার ডেট, অর্ডার টাইম, এরকম জিনিসগুলো বাই ডিফল্ট ভাবে গুগল শিটে তৈরি হয়ে যায়। আর কাস্টমার নেম, ফোন নাম্বার, এরিয়া, এই ধরনের জিনিসগুলো কাস্টমার আমাদেরকে দিচ্ছে। তো এখানে আমরা কি করব, এই শিটটার মধ্যে আমরা ম্যানুয়ালি 2-3টা ঘর বানিয়ে নিব। যে অর্ডার টাইম যেটা আছে, এর পাশে আমরা করতে পারি কি,
আমরা আরেকটা এখানে কলাম বানিয়ে নিতে পারি। এই কলামটা আমরা বানিয়ে নিব, বানিয়ে নেওয়ার পরে এখানে আমরা অর্ডার নাম্বার দিব। প্রথম যে দুটো কলাম আছে এগুলা ডিফল্ট ভাবে তৈরি হয়, এগুলো আমাদের কাজে লাগবে না। আমাদের অর্ডার নাম্বারটা একটা দরকার পড়বে। আমাদের যখন কাস্টমার একটা অর্ডার দিবে, ওকে তো আর কাস্টমারকে তো আমরা বলতে পারি না আপনার একটা অর্ডার নাম্বার প্লেস করে দেন। আমরা নিজেরা তাদেরকে আমাদের অর্ডার গুলোকে আরো ভালোভাবে অর্গানাইজ করার জন্য আমরা এখানে একটা নাম্বার দিব। আপনি আপনার বিজনেসের নাম অনুযায়ী আপনি অর্ডার নাম্বার ক্রিয়েট করতে পারেন, 012 দিতে পারেন, অথবা আপনার বিজনেসের নামের ইনিশিয়াল দিয়ে, যে ফার্স্ট লেটার নাম দিয়ে, যেমন আমার বিজনেসের ক্ষেত্রে ফার্স্ট দুটো লেটার আছে, আমি দুটো দিয়ে দিলাম, যে BB01 এটা দিয়ে রাখলাম। এটা ফার্স্ট অর্ডার, দেন এটা সেকেন্ড হবে, এটা থার্ড হবে, এরকম করে আমি এটা দিতে পারি। তারপর এখানে বাকি যে ইনফরমেশন গুলো আসছে এটা আপনি যেভাবে ফর্মে রেখেছেন সেই ইনফরমেশন গুলো আসবে। আসার পরবর্তীতে লাস্টে, একদম লাস্টে গিয়ে আপনি আরেকটা ঘর ফিল আপ মানে ঘর বানাবেন, সেটাতে দিবেন হচ্ছে স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা হচ্ছে কি, যে আপনার কাছে যখন একটা অর্ডার আসলো, কাস্টমার এটা ফিল আপ করে দিল, ফিল আপ করে দেওয়ার পরবর্তীতে আপনি এখানে কয়েকটা স্ট্যাটাস লিখবেন, যে অর্ডারটা পেন্ডিং আছে, মানে শুরুতে ডিফল্ট ভাবে থাকবে কি পেন্ডিং, পেন্ডিং থাকবে। পেন্ডিং হওয়ার পরে যখন আপনি অর্ডারটা চেক করবেন, মানে পেমেন্ট ক্লিয়ার হয়েছে কিনা, আপনি ট্রানজাকশন আইডি দেখে মিলালেন যে না ঠিক আছে পেমেন্ট হয়েছে, তখন আপনি পেন্ডিংটা চেঞ্জ করে এটা কনফার্ম করে দিলেন। কনফার্ম করে দেওয়ার পরবর্তীতে আপনি পার্সেলটা যখন ডেলিভারি করে দিলেন, কাস্টমার পেয়ে গেছে, তখন আপনি এখান থেকে ডেলিভার অপশনটা দিয়ে দিতে পারেন। এখানে এগুলো কেন করা দরকার? এগুলো করা দরকার আসলে আপনার এই অর্ডার শিটটা যেন কিছুটা অর্গানাইজ থাকে, আপনি এখান থেকে দেখে যেন পরবর্তী ডিসিশন নিতে পারেন। কারণ এই শিটটা আমরা পরবর্তীতে অনেক বেশি কাজে লাগাবো। আমরা লেগাসি পার্টে যখন যাবো তখন দেখবো যে আমরা এই শিটের মধ্যে অনেক সময় কাটাচ্ছি, বা এইখান থেকে আমাদের অনেক কিছু করার আছে। তো এই শিটটা থেকে আপাতত আমি যতটুকু আইডিয়া দিলাম সেটা হচ্ছে কি, যে আপনি অর্ডার নাম্বার বলে একটা কলাম তৈরি করে নিন, যেন আপনার অর্ডার গুলোকে আপনি হিসাব রাখতে পারেন যে কত 1 নাম্বার 2 নাম্বার অর্ডার আসলো এইভাবে। এখানে আরো অনেক ঘর আমরা করব, তবে আপাতত আমরা এখানে শুধুমাত্র দুইটা ঘর করবো, একটা ফার্স্টে অর্ডার নাম্বার আর লাস্টে একটা স্ট্যাটাস ঘর। স্ট্যাটাসটা আপনারা অবশ্যই মেনটেন করবেন। যদি কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করে দিবেন, যে ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল দিয়ে রাখলাম, ডেলিভারি হয়ে গেছে, ডেলিভারি করে দিলাম। যদি যখনই নতুন একটা আসবে পেন্ডিং এ রাখবো। পেন্ডিং এর পরবর্তীতে আমি ম্যানুয়ালি দেখবো যে পেমেন্টের যে নাম্বারটা দিয়েছি, পেমেন্টের নাম্বারটা মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে আমি অবশ্যই এখানে পেন্ডিং থেকে কনফার্ম করে দিব। তারপর ডেলিভারি আর ক্যান্সেল হয়ে গেলে ক্যান্সেল, এই কয়েকটা জিনিস, কয়েকটা স্ট্যাটাস আমরা এখান থেকে মেনটেন করবো। আপাতত গুগল শিটের কাজ আসলে এতটুকুই। যদি কেউ ফর্ম থেকে শিট লিংক করতে না পারেন তাহলে আমাকে বলবেন, আমি আবারও দেখাই দিব। যারা ফর্ম ক্রিয়েট করতে পারছেন তারা হয়তো ওইখানে দেখেছিলেন যে একটা অপশনই ছিল যে রেসপন্সের পাশে লিংক টু শিটে ক্লিক করলে অটোমেটিক একটা ফর্ম গুগল আপনাকে তৈরি করে দিবে। জাস্ট এরকমই একটা ফর্ম তৈরি করে দিবে। এখানে এসে আপনাকে ম্যানুয়ালি 2-3টা ঘর বানিয়ে নিতে হবে। অর্ডার নাম্বারটা করে নিন আর লাস্টে একটা ফর্ম বানিয়ে নিন। এটার মাধ্যমে আপাতত আপনি কিছু ডাটা গ্যাদার করতে থাকুন। আমাদের সামনের সপ্তাহগুলোতে আসলে আমরা এই শিট নিয়ে বহুত কাজ করব। আমাদের আজকে সেশনের মূলত মেইন কাজ এতটুকুই। আর যে আমি যে পিডিএফটার কথা বললাম, পিডিএফটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওকে, এই যে এখানে আমি একটা পিডিএফ বানিয়েছি। এখানে 5টা জিনিসই আছে, এই 5টা ধাপ আছে, আপনারা সবকিছু দেখতে পাবেন। তো ধাপ 1-এ এখানে প্রত্যেকটা অংশের মধ্যে মিশন পার্ট আছে। মিশন পার্টে আমি এখানে এক্সাম্পলও দিয়ে রেখেছি। আপনার উত্তরটা আপনি এখানে লিখবেন। আপনি এখানে পড়বেন যে আপনি কাস্টমারের কোন সমস্যার সমাধান করছেন, কাস্টমার আপনার কাছে কেন আসবে, মানুষ কেন আপনার কাছে আসবে, সেই উত্তরটা আপনি এখানে লিখবেন। খুব সহজ করে ছোট করে লিখে ফেলবেন। এটা আপনারা আগে করেছেন, মিশন কাজ যারা করেছেন তারা তো ওই উত্তরই লিখে ফেলতে পারেন, অথবা এখানে আপনি মডিফাই করতে পারেন। আর ব্র্যান্ডের প্রমিস, এখান থেকে যে কোনো একটাকে আপনি টিক দিতে পারেন। এটা আপনি খাতা কলমে করতে পারেন, এটা আপনি ফটোকপি করে নিয়ে এখানে করতে পারেন। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে করতে পারেন। যেখান থেকে যে ব্র্যান্ডের প্রমিস, আপনার ব্র্যান্ডের প্রমিস কি, আপনি মানুষকে, আপনার কাস্টমারকে আপনি কি প্রমিস করছেন, যে আপনার নাম শুনলে মানুষের মাথার মধ্যে কোন শব্দ আসবে, সেটা আপনি এখান থেকে পিক করতে পারেন। যদি এই 5টার মধ্যে অন্য কোনো ওয়ার্ড থাকে তাহলে আপনি এখানে লিখে নিতে পারেন। তারপর ধাপ 2 এসে পার্সোনালিটি। এখান থেকে একটা পার্সোনালিটি আপনি চুজ করতে পারেন, যে আপনার পার্সোনালিটি কোনটা হবে, যেমন গম্ভীর, প্রফেশনাল কোনটা হবে সেটা আপনি পিক করতে পারেন। এখানে দাগ দেওয়া আছে, এটার পাশে আপনি চাইলে লিখতে পারেন, অথবা যে কোনো একটাতে আপনি টিক দিতে পারেন।
তারপর ভাষার ব্যবহারের ক্ষেত্রে দুইটা, একটা সম্বোধনা আপনি চুজ করবেন এখান থেকে যে আপনি সম্বোধন হবে নাকি তুমি সম্বোধন হবে, এবং ভাষা এখানে 4 ধরনের ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে রেখেছি। 4টার বাইরে আসলে আর কোনো কিছু নাই। এই 4টার মধ্যে থেকে যে কোনো একটা আপনাকে পিক করতে হবে, আর তারপর বাকি যেগুলো আপনাকে আপনার ব্র্যান্ডের জন্য ওইটাই ব্যবহার করতে হবে, কারণ ব্র্যান্ড একবার যদি কোনো কিছু নিজের সাথে জড়িয়ে ফেলে তাহলে ওটা চেঞ্জ করতে পারে না। আড়ং-এর লোগোটা দেখবেন খুবই খারাপ, মানে আমার কাছে আর কি মনে হয় যে ওরা যে ধরনের সুন্দর সুন্দর গ্রাফিক্স তৈরি করে, বাট লোগোটা কালো একটা ব্যাকগ্রাউন্ডে যেভাবে লোগোটা দেয় একদমই ভালো লাগে না। আচ্ছা, তারপরে আপনি কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছেন এটা চুজ করার সময় হচ্ছে শুরু থেকে ইনিশিয়াল পর্যায়ে। যেমন আমি যে লোগোটা এখন ব্যবহার করি এই লোগোটা কিন্তু আমার ফার্স্ট টাইমে ছিল না, এর আগে অন্য একটা লোগো ছিল এবং নামটাও চেঞ্জ অন্যরকম ছিল, যেটা আমি ওখান থেকে চেঞ্জ করে আমি এটা বানিয়েছি। এখন হয়তো আমি আর এটা চেঞ্জ করব না, বা এটা চেঞ্জ করার আর দরকারও পড়বে না আমার ক্ষেত্রে, কিন্তু ইনিশিয়াল পর্যায়ে চেঞ্জ করা যেতে পারে। যদি আপনার মনে হয় যে না আমার ব্র্যান্ডের কিছু কিছু জিনিস চেঞ্জ করা দরকার, এটা আমার ভালো একটা সুযোগ সুবিধা আমাকে দিচ্ছে না, বা আমি ভালো সুবিধা পাচ্ছি না মার্কেটিং এ, সেক্ষেত্রে আপনি এখনই ইনিশিয়াল পর্যায়ে আপনার ব্র্যান্ডিং এর ফুল আইডেন্টিটি ভালোভাবে ক্রিয়েট করে নিতে পারেন। একবার যখন বেশি মানুষ আপনাকে চিনে ফেলবে তখন আসলে এটা রিব্র্যান্ডিং করা অনেক কষ্টকর। তারপরে ধাপ 4, ভিজুয়াল আইডেন্টিটি। ভিজুয়াল আইডেন্টিটি হবে কি কালার, আপনি একটা পিক করবেন প্রাইমারি হিসেবে আর একটা সেকেন্ডারি হিসেবে সাপোর্টিং কালার হিসেবে, এই দুইটা মেইন কালার থাকবে। আর যখন আপনি ওয়েবসাইটে যাবেন বা আরো অন্যান্য কিছু করবেন, যেমন এই জায়গায় যে আমি যে পিডিএফটা বানাইছি, পিডিএফ এর মধ্যে কিন্তু আমি আমার ফন্ট, আমার যে ফন্ট আমি ব্যবহার করি ওই একই ফন্ট দেখবেন সবখানে, আমি যে স্লাইড গুলো হোক আর যাই হোক না কেন সবখানে দেখবেন এই যে ওই একই সেম ফন্ট আমি ব্যবহার করেছি। কালারটাও হয়তো আমি এখানে ব্ল্যাকই রেখেছি, কারণ ব্ল্যাকটা আমার ব্র্যান্ডের ভিতরে যায়। আর ব্র্যান্ড আর ব্ল্যাক তো বললাম ব্ল্যাক সবার ভিতরে আসে। তারপর এই যে পিছনের যে কালারটা অনেকটা ইয়েলো, মানে এটা ইয়েলো ঠিক না, একটা শেড আছে ওটার, তো ওই কালারটাও আমার ব্র্যান্ডের যে প্যালেট আছে, কালার প্যালেট বলতে কি বোঝায় এগুলো আমি সামনের দিনগুলোতে আপনাদেরকে বোঝাবো, যে কিন্তু ডমিনেন্টলি আপনার দুইটা কালার থাকতে হবে, যেটা আমি আমার লোগোতে ব্যবহার করব। ঠিক এমন আমার লোগোতে আমি দুইটা কালার ব্যবহার করছি, একটা প্রাইমারি একটা সাপোর্টিং। 2 নাম্বার ফন্ট স্টাইল, আপনার ফন্ট গুলো কেমন হবে, মানে আপনার লেখাগুলো কেমন হবে আসলে। আপনি কি চান যে আপনার লেখাগুলোতে আপনি আত্মবিশ্বাস কনফিডেন্স বোঝাতে, নাকি মার্জিত হবে, পাতলা হবে এরকম, বা ঘরোয়া ফ্যান্সি টাইপ হবে, আপনি এটা পিক করতে পারবেন সেভাবে। তারপর 5 নম্বর ধাপে যদি যাই, তাহলে 5 নম্বর ধাপে এসে দেখতে পাচ্ছি কাস্টমার এক্সপিরিয়েন্স। কাস্টমার এক্সপিরিয়েন্স পার্টে এসে আপনি প্যাকেজিং পার্টে আপাতত আপনি এই দুইটা সিদ্ধান্ত নেবেন যে আপনার ডেলিভারি ব্যাগে কি একটা থ্যাংক ইউ নোট থাকবে, এই ধরনের ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা, আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স নিয়ে আপনার কি পরিকল্পনা আছে, আপনার প্যাকেজিং নিয়ে কি পরিকল্পনা আছে সেটা আপনি এখানে লিখতে পারেন, এই পরিকল্পনা ঘরে লিখতে পারেন। যাদের সার্ভিস বেস বিজনেস আছে তারা কি করবেন, তাদের প্যাকেজিং নিয়ে লেখা লাগবে না, তারা আপনারা এখানে প্যাকেজিং যে জায়গাতে, যদি আমার এখানে দেওয়া দরকার ছিল, আপনি এখানে কাস্টমার এক্সপিরিয়েন্স সম্পর্কে এটা লিখতে পারেন যে আপনি কাস্টমারের সাথে কি ধরনের ব্যবহারটা করবেন, যখন সে আপনার কাছে আসবে তখন সে কি ধরনের ব্যবহারটা আপনার কাছ থেকে পাবে, বা আপনার সার্ভিসটা নিল, নেওয়ার পরবর্তীতে আপনি তাকে কি ধরনের ব্যবহারটা তার সাথে করবেন আর কি, সেটা আপনি এখানে লিখতে পারেন, যে ওটা নিয়ে আপনার পরিকল্পনাটা কি, বা রিপ্লাই স্টাইলটা কেমন হবে আপনার। কাস্টমার যখন আপনার সাথে ইনবক্সে কথা বলবে তখন আপনি তাকে কি বলে ডাকবেন, বা সম্বোধনটা শুধু না, আপনার টোনটা কেমন হবে সেটা নিয়ে আপনার সিদ্ধান্ত কি হয়, সেটা সেটা আপনি এখানে 2 লাইনে লিখতে পারেন। আর দেন লাস্ট কথা হচ্ছে কি যে আসলে কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি আসলে আসলে কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা। একটা অভ্যাস হতে, বিজ্ঞানীরা বলে যে একটা অভ্যাস হতে মোটামুটি 21 দিন লাগে। তো 21 দিন যদি আপনি একজন কাস্টমারের সামনে একই জিনিস বারবার দিতে থাকেন, তার মানে হচ্ছে কি সে আপনার সম্পর্কে জানতে পারতেছে, এই জানাটা এখন একটা অভ্যাসে পরিণত হবে, তখন সে আপনাকে রিকল করতে পারবে। ওইটাই ব্র্যান্ড রিকলিং, আর এইটাই আমাদের টার্গেট, আমরা যেন কাস্টমারের মাথার ভিতরে ঢুকতে পারি। যদি না ঢুকতে পারি তাহলে ওর পেইন পয়েন্ট গুলোকে আমরা কখনোই সলভ করতে পারবো না। আরো অনেকেই আছে ওখান থেকে যে তাকে বেটার সলিউশন দিবে ও তার কাছে চলে যাবে। বেটার সলিউশন বলতে কি, কিভাবে সে অফার দিচ্ছে, সেই জিনিসটা আমরা নেক্সট দিন, মানে নেক্সট সপ্তাহ থেকে জানা শুরু করবো। আমরা 3য় সপ্তাহ থেকে, মানে মূলত আমাদের 2য় সপ্তাহ তো শেষ হয়ে গেল, আমাদের 2য় সপ্তাহ শেষ, আমার স্লাইডও শেষ এখানে। তো আমরা আসলে পরবর্তী দিন আমরা গুগল শিটটা কভার করলাম। আর নেক্সট 3য় সপ্তাহ হবে হচ্ছে প্রথম সেশন, 3য় সপ্তাহের প্রথম সেশন হবে গডফাদার। আপনারা তো গডফাদার সম্পর্কে কেউ কেউ আইডিয়া রাখেন, মারিও পুজোর গডফাদার নামে একটা বই আছে, সিরিজ আছে, এবং এটা নিয়ে একটা টিভি সিরিজও আছে। তো এই গডফাদারের একটা স্পেশাল বা বিখ্যাত ডায়লগ হচ্ছে, গডফাদার একটা অফার তৈরি করে, একটা অফার দেয়, যে অফারটা এমন যে আপনি রিফিউজ করতে পারবেন না, মানে আপনি না বলতে পারবেন না। তো এইটাই মার্কেটিং এর জগতে এই একটা অফার মানে এমন ভাবে ব্যবহার করা হয়, এমন একটা অফার আপনি বানান যে অফারটা কাস্টমার, আপনি যে বিজনেসই করুন না কেন, আপনার সার্ভিস হোক প্রোডাক্ট হোক, আপনি এমন একটা অফার তাকে দিবেন যে অফারটাকে না বলতে গেলে কাস্টমারের নিজেকে বোকা লাগবে। ওইটা হচ্ছে গডফাদার অফার, মানে সে না বলতে পারবে না। তো আমরা ফার্স্ট ডে এটা দিয়ে শুরু করবো, মানে আমাদের অফার উইকটা।
এবং সিস্টেম বিল্ডিং পার্ট মোটামুটি আমরা যা করলাম, আমরা এটা কমার্সটা কিভাবে আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি সেটা আমরা একটা রিভিউ করবো, যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে এই জিনিসগুলোকে মেনটেন করতে পারি। তো আমাদের আজকের সেশন মূলত এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। ফন্ট নিয়ে, ফন্ট সিলেকশন নিয়ে, অথবা ব্র্যান্ড টোন সিলেকশন নিয়ে, এই সমস্ত জিনিস নিয়ে যদি আপনাদের আরো কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলবেন, আমি পার্সোনালি হেল্প করব। কারণ এখানে আমি কোনো একটা সলিউশন কাউকে আমি দিয়ে দিতে পারবো না, যে আমি কাউকে বলে দেবো না যে ভাই আপনি এই ফন্টটা চুজ করেন। এখানে বহুত ফন্ট আছে গুগলের, আপনি যদি গুগলের ফন্টে যান, আপনি গুগল ফন্টে যদি যান তাহলে দেখবেন যে গুগলের অনেক ফন্ট আছে। আবার এটা শুধু ইংরেজি ফন্টের কথা বললাম। তারপর যদি আমরা, এটা হচ্ছে গুগলের ফন্টের লাইব্রেরি, এখানে আপনারা অনেক অনেক ফন্ট পাবেন। ওই ফন্টের মধ্যে থেকে বললাম না, কিছু ফন্ট আছে বাই ডিফল্ট সেটা বোল্ড থাকে, আবার কিছু ফন্ট আছে বাই ডিফল্ট সেটা চিকন পাতলা থাকে। এখানে দেখুন, এখানে অনেক ফন্ট আছে, আপনি শুধু লিখবেন, এখানে একটা দুটো করে হয়তো লিখতে হবে, অথবা আপনাকে ফিল্টার করার অপশন আছে। আর যেগুলো জনপ্রিয় ফন্ট সবচেয়ে বেশি চলে সেসব ফন্টগুলো এখানে উপরে দেওয়া আছে, যেমন উপরে একটা ফন্ট। তারপর ওপেন সেন্স, এটা একটা ফন্ট। এই ফন্টগুলোর মধ্যে পার্থক্য দেখুন, আমি যদি একটু দেখাই, এই ফন্টটা দেখুন, এটা কি বাই ডিফল্ট ভাবে এটা একটা মোটা, কিন্তু এই ফন্টটা রোবোটো ফন্টটা একটু চিকন করে। তারপর এই যে ওপেন সেন্স, এই ফন্টটা একটু চিকন। যে এই ধরনের ফন্টগুলো মোটামুটি যারা আর কি নর্মাল কাজে ইউজ করে টেক ওয়ার্ল্ডে, সব এই ধরনের ফন্টগুলো ব্যবহার করে থাকে। গুগল সেন্স বলে একটা ফন্ট আছে, তারপর ইন্টার বলে একটা ফন্ট আছে, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় বর্তমান সময়ে। এই ফন্টটা হচ্ছে ইন্টার। মন্সেরাত, এটা একটা ফন্ট আছে, এটা দেখবেন আপনি যখন ক্যানভাতে ঢুকবেন দেখবেন ওরা এই ধরনের ফন্ট ইউজ করছে। তারপর হপিন্স আছে, এই ফন্টটা এখানে যদি দেখাচ্ছে না ঠিক করে, আমি এই ফন্টটা ইউজ করি, ইংরেজি ফন্ট। ল্যাটো আছে, এটা এগুলো সবই এই উপরে যেগুলো ফন্ট দেখতে পাচ্ছেন এগুলো সবই বেটার, মানে বেস্ট অপশন। এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আপনি পিক করতে পারেন। ইংলিশের জন্য, বাংলার জন্য আপনি কি করবেন, বাংলার জন্য গুগলের কিছু বাংলা ফন্ট আছে, আপনি এটা নিতে পারেন। আবার বাংলার জন্য স্পেশাল আরো কিছু ফন্ট আছে, যে লিপি ঘর নামে একটা সাইট আছে যেখানে আমরা প্রচুর ফন্ট দেখতে পাবো। কিন্তু এখানকার কোনো ফন্ট, এই স্টাইলিশ ফন্ট গুলো নিতে আমি সাজেশন দিব না, এই কারণে যখন এই ধরনের ফন্ট নিয়ে আপনি লোগো বানাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইটে যখন ওই ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি ওই ধরনের ফন্ট, ওই ধরনের প্রিমিয়াম ফন্ট দিতে চাইবেন, তখন হবে কি, এই ধরনের ফন্ট সকল ডিভাইসে সাপোর্ট করবে না। আলটিমেটলি আমার আমার তো মোবাইল দিয়েই কাজ করতে হবে, কাস্টমাররা তো মোবাইল থেকেই ভিজিট করবে বা ল্যাপটপ থেকে ভিজিট করবে। ল্যাপটপের সংখ্যা কম, 95% বাংলাদেশেই বা 80+ আর কি, তারা সবাই মোবাইল থেকে ব্রাউজ করে থাকে। তো আমি কেন নটোসেন্স ব্যবহার করি, কারণ নটোসেন্স গুগলের একটা ফন্ট। ওই ফোনটা, গুগল যেহেতু অ্যান্ড্রয়েড ফোন মানুষের সবার আছে, সো ওইটা আমি একটা বাই ডিফল্ট একটা সুবিধা পাবো ওখান থেকে। তো ওই ফোনটা আমি এমনি এমনি পিক করি না, এই ফোনটা পিক করার পিছনে একটা কারণ আছে। সবার ফোনে অটোমেটিক ওই ফোনটা আছে, সো ওখানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার ফোনে যেমন দেখাচ্ছে মানুষের ফোনেও ঠিক তেমনই দেখাবে। তো বাংলার ক্ষেত্রে এই জায়গাতে বহুত ফন্ট আছে, আপনারা এসে এখান থেকে ফ্রি ফন্ট বা প্রিমিয়াম যে ফন্ট আছে, এই দুইটা ফন্ট দেখতে পারেন। কেনার জন্য যদি আবার কেউ কিনতে চান তাহলে প্রিমিয়াম ফন্ট দেখতে পারেন, যা যেমন ফন্ট পছন্দ। এইখানে যদি বলি, এদের যে ফন্টটা আছে, এখানে ওদের নিজস্ব সাইটে যে ফ্রি শব্দ থেকে যে ফন্ট আছে, এই ফন্টটার নাম আসলে এটা অনেকটা হিন্দ শিলিগুড়ি বলে একটা ফন্ট আছে, ওই ফন্ট বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন টেক ওয়ার্ল্ড, টেক ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশি টেক ওয়ার্ল্ড যারা আছে তারা হিন্দ শিলিগুড়ি ব্যবহার করে থাকে, যে ফন্টটা একেবারে ডমিনেটলি সবাই এই ফন্টটা ব্যবহার করে থাকে। যেহেতু সবাই এই ফন্ট ইউজ করে, এই জন্য দেখা যাচ্ছে আমি ওইখান থেকে বেরিয়ে এসেছি, যে সবাই ব্যবহার করতেছে ওই ফন্ট আমি ব্যবহার করি। আপনার সিদ্ধান্তটা হতে পারে এরকম যে আপনি কোন ফন্ট ব্যবহার করবেন। এই জায়গায় দেখুন, এই যে এই ফোনটা বিশ্বলতা, এই ফোনটা একটু মোটা করে, এই ফোনটা একটু চিকন করে। তো এটাই কথাই বলতেছিলাম, আমরা এই ফোনটা একটু আর স্টাইলিশ। এই যে ফোনগুলো আছে, এইসব ফোনগুলো ব্যবহার করার ক্ষেত্রে বা এই ধরনের ফোন যদি আপনি চুজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, যে এই ফোনটা আমি নিচ্ছি, এই ফোনটা সবখানে সাপোর্ট পাবে কিনা। এটা একটা প্রিমিয়াম ফোন, ঠিক আছে, তো এটা আমি কোথায় ব্যবহার করতে পারি, আমি আমার লোগোতে দিতে পারি। এর বাইরে ধরুন আমি একটা ডিজাইন করবো, আমি আমার সোশ্যাল মিডিয়া ডিজাইন, আপনি আজকে যে ফোনটা চুজ করবেন আপনার সবখানে ওই ফোনটি ব্যবহার করতে হবে ভাই, তাছাড়া আপনি ব্র্যান্ড হতে পারবেন না। বা কাস্টমারের মনে যদি একটা ছাপ ফেলতে হয়, তাহলে আপনাকে অবশ্যই একই ফন্ট ইউজ করতে হবে, একই কালার, একই টোন, একই রকম ভাবে ব্যবহার। আজকে একরকম কালকে একরকম ব্যবহার করলাম, এমন হওয়া যাবে না। একই ফন্ট ইউজ করতে হবে। তো এইখান থেকে আপনার ফন্ট চুজ করতে পারেন, অথবা গুগল থেকে চুজ করতে পারেন। গুগলের কিছু ভালো ভালো বাংলা ফন্ট আছে, তার মধ্যে থেকে যেটা আমি ব্যবহার করে থাকি, আরেকটা আছে হিন্দ শিলিগুড়ি। এই ফন্ট আপনারা দেখতে পারেন, এটা খারাপ না, এটা খুবই ভালো একটা ফন্ট। এটা শিলিগুড়ি নাম দেয়া, বাট এটা বাংলাদেশি, এটা সবখানে ব্যবহার করা হয়, এটা এটার ওরকম কোনো ভাগ নাই, দেশ ভাগ নাই। ফন্টটা এখানে বাংলাটা আসলে সাপোর্ট পাচ্ছে না, আমার যেটা মনে হলো দেখাচ্ছে না এখানে। আমি যদি এটা আপনাকে দেখাই, যে লিপি ঘরের যেটা আমি দেখাচ্ছি এখানে, এগুলাই সবই, এগুলাই আছে, সব আছে হিন্দ শিলিগুড়ি ফন্ট, মানে ওরাও নিজেরাও হিন্দ শিলিগুড়ি ব্যবহার করতেছে।
এই ফন্টটা, এই যে ফন্ট শব্দটা লেখা যা দিয়ে, এটাই আসলে হিন্দ শিলিগুড়ি দিয়ে লিখলে এমন দেখাবে। ওইখানে কিন্তু আপনার চেক করে দেখতে পারবেন, এখানে একটা ফন্ট আসলে ওটা লিখলে কেমন দেখায়, ওটা এখানে চেক করা যায়। দেখুন একটা ফন্টে আপনারা যখন ক্লিক করবেন, তখন ওখানে লিখে আপনি দেখতে পাবেন যে আপনার নামটা আপনি যা লিখবেন না কেন সেটা এখানে কেমন। আপনারা একটা ফন্ট সিলেক্ট করতে পারেন, যদি গুগলের ফন্ট সিলেক্ট করতে চান সেটা নিতে পারেন, কারণ গুগলের ফন্ট সবচেয়ে বেশি অ্যাভেলেবল। এছাড়া আরো আছে কিছু ফন্ট, যেমন কালপুরুষ বাংলা ফন্টের ক্ষেত্রে কালপুরুষ আছে, এই কালপুরুষ যে ফন্টটা আছে এই কালপুরুষ ফন্টটা হয়ে গেছে। তারপর সোলাইমান লিপি আছে, সোলাইমান লিপি, কালপুরুষ, কালপুরুষ সকল মোবাইল ফোনে ওটা বাই ডিফল্ট ভাবে দেওয়া থাকে, সো ওটা নিলে কোনো সমস্যা হবে না। সোলাইমান লিপির কথা বললাম, এটা এক সময় টেক ওয়ার্ল্ডে ওটাই ছিল কিং, সবাই ওটা ইউজ করতো, কিন্তু ওটা এখন পুরাতন হয়ে গেছে। আগের পুরাতন যে সমস্ত ওয়েবসাইট গুলো দেখবেন, দেখবেন যে সবখানে ওই সোলাইমান লিপি চলতো। এখন সোলাইমান লিপি জায়গা নিয়ে নিয়েছে হিন্দ শিলিগুড়ি। আর আপনার ক্ষেত্রে কি হতে পারে, আপনি হিন্দ শিলিগুড়ি নেবেন নাকি নেশনস নেবেন নাকি অন্য কোনো ফন্ট নেবেন? আর অনেক বাংলা ফন্ট আছে, সেগুলো থেকে ইংরেজির ক্ষেত্রে একটা চুজ করতে পারেন। ডমিনেন্টলি দুইটা ফন্ট আপনি রাখতে পারেন, অথবা ওখানে আপনি চাইলে আরো বেশি ফন্ট নিতে পারেন, তবে আমি সাজেশন দিব ইউজ করতে, বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা। যত কম ফন্ট ইউজ করবেন তত আপনার জন্য সুবিধা, আপনার মেনটেন করতে সুবিধা হবে, আপনার কাস্টমার মনে রাখতে তত সুবিধা হবে। অফিসিয়ালি আমাদের আজকে সেশন এই পর্যন্তই, এর বাইরে আজকে সেশনে আসলে আর কিছু দেখানো নাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের সেশন আসলে অনেক দূর হয়ে অনেক লং হয়ে গেছে আজকে। বাইরে কি কোনো প্রশ্ন করবেন? আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আজকে যে টপিকগুলো আমরা কভার করলাম, ব্র্যান্ড রিলেটেড যত কিছু নিয়ে, পাঁচটা ধাপ নিয়ে, বা ব্র্যান্ড ব্যাপারে আর যদি কোনো কিছু থাকে। আপনি একটা ছোট বিজনেস করতেছেন, কিন্তু আপনাকে যদি আপনার মাথার মধ্যে যদি একটা প্ল্যান না থাকে, যেমন আপনি স্কুলে ভর্তি হয়েছেন, তার স্কুলের পরবর্তীতে হাই স্কুল আসছে, তারপর কলেজ আসবে, তারপর ইউনিভার্সিটি আসবে, এরকম যদি আপনার মাথার মধ্যে একটা প্ল্যান না থাকে, একটা রোড ম্যাপ না থাকে, তাহলে আপনি আগাতে পারবেন না। আপনি যদি এমন ভাবেন যে আমি বিজনেস করতেছি,